আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সাপ্তাহিক অনলাইন ভিত্তিক উচ্চতর প্রশিক্ষণ ক্লাসে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা প্রতি বুধবার আমাদের এই অনলাইন ভিত্তিক উচ্চতর প্রশিক্ষণ ক্লাস পরিচালনা করছি। আমরা ধারাবাহিক আলোচনায় ছিলাম রোগীলিপি, ওষুধ নির্বাচন এবং দ্বিতীয় ব্যবস্থাপত্র ও হ্যারিংস এর আরোগ্য নীতি। এই বিষয়ের উপরে আমরা প্রায় 5টি ইংরেজিতে লেকচার উপস্থাপন করেছি। আজকে বাংলায় আলোচনার তৃতীয় পর্বের আলোচনা হবে। আলোচনা করছেন আমাদের প্রিয় শিক্ষক, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সম্মানিত সভাপতি ডক্টর শেখ ফারুক ইলাহি স্যার। স্যারের জন্য দোয়া কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্থতার সহিত দীর্ঘদিন আমাদের সাথে রাখেন এবং আমাদেরকে আরো বেশি সমৃদ্ধ করতে পারেন। আলোচনার শুরুতে সবাইকে একটা বিষয়ে অবগত করতে চাই, তা হচ্ছে আপনারা আপনাদের মাইক এবং আপনাদের ক্যামেরাটি মিউট করে রাখবেন, কারণ অনেকেই আলোচনা চলাকালীন ক্যামেরা আনমিউট করে অথবা মাইক আনমিউট করার কারণে আমরা আলোচনার মাঝখানে ব্যাঘাত সৃষ্টি হয়, এতে অন্যদের ক্লাস উপভোগে অসুবিধা বোধ করি। এই জন্য এই জায়গাটা একটু সাবধানতার সহিত খেয়াল করবেন। আলোচনায় খুব বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আলোচনায় আসছেন আমাদের প্রিয় শিক্ষক অধ্যাপক ডক্টর শেখ ফারুক ইলাহি স্যার। স্যারকে তার আলোচনা শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। স্যার। ধন্যবাদ ডক্টর আনোয়ার পাটোয়ারি। প্রিয় উপস্থিতি, আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক, ছাত্র ও শুভানুদ্দয়ী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব, গুড ইভিনিং। যারা আমাদের এই লেকচার অনেক আগে থেকে ফলো করছেন বা শুধুমাত্র আজকেই জয়েন করেছেন, সবাইকে শুভকামনা এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই লেকচারটা কেস টেকিং, রেমেডি সিলেকশন and follow-up and Herring's guiding symptoms. Herring's law of cure. এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক হোমিওপ্যাথদের জন্য, বিশেষ করে হোমিওপ্যাথিক প্র্যাকটিশনারদের জন্য। এই জন্য লেকচারটা আমরা বিভিন্নভাবে বারে বারে, কখনো ইংরেজিতে কখনো বাংলাতে আমরা এটা প্রেজেন্ট করে যাচ্ছি, যাতে করে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দ যারা এই বিষয়ে কিছুটা এখনো দুর্বল রয়ে গেছেন, তারা যাতে ভালোভাবে জিনিসটা অনুধাবন করতে পারেন এবং আয়ত্ত করতে পারেন। এমনি মনে হয় যে বিষয়টা খুব সহজ, কেস টেকিং তো সহজ একদম। আসলে কেস টেকিং হলো সবচেয়ে, আনিমেন নিজে বলেছেন যে রোগী চিকিৎসায় সফলভাবে যদি একটা কেস টেকিং আপনি সম্পন্ন করতে পারেন, তাহলে সবচেয়ে বড় কাজটা আপনি সম্পন্ন করলেন। আনিমেনের কথা। কাজে কেস টেকিংটার বিভিন্ন ধরনের টেকনিক, কলা কৌশল ভালো করে বোঝা এবং আপনি যখন কেস টেক করবেন সেটা অ্যাপ্লাই করে যথাযথ কেস টেকিং করা খুবই জরুরি। কারণ আপনার এই কেস টেকিং এর উপরেই পরবর্তীতে যে আপনি রিমেডি সিলেকশন করবেন, ওষুধ নির্বাচন করবেন, এটা নির্ভর করে। এবং এই কেস টেকিং এবং ফার্স্ট প্রেসক্রিপশন, এটার উপর ভিত্তি করেই এই রোগীর পরবর্তী যত কার্যকলাপ হবে এই রোগীর সম্বন্ধে, তার সেকেন্ড প্রেসক্রিপশন, তার ফলো আপ, তার বিভিন্ন সময় ইন্টারকানেক্ট মেডিসিন দেওয়া, মেডিসিন চেঞ্জ করা, এবং আলটিমেটলি তার যদি আরোগ্য হয় এবং আরোগ্যটা সেইভাবে ফলো করে যাওয়া, সবটাই নির্ভর করে একদম ফার্স্ট কেস টেকিংটার উপর। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি, আমরা যারা একটু সিনিয়র এবং বিভিন্ন হোমিওপ্যাথিক দিকপালদের সঙ্গে থেকে হোমিওপ্যাথির এই বিষয়গুলো আমরা আয়ত্ত করেছি, যে এক একজনের কিছু স্পেশাল টেকনিক থাকে। আপনি প্রত্যেকের কাছ থেকে একটা কমন জিনিস শিখবেন আর কিছু স্পেশাল জিনিস শিখবেন। তো আমরা চেষ্টা করি
আজকে আমাদের আলোচনাটা গত দিনের যতদিন আমরা করেছিলাম এরপর থেকে শুরু করতে। আমরা অলরেডি কেস টেকিং পুরোপুরি সমাপ্ত করেছি হানিম্যানের নির্দেশনা অনুযায়ী অ্যাফোরিজম 83 থেকে 104 পর্যন্ত। তারপর আমরা একটা কমপ্লিট কেস সৃষ্টিতে কি কি থাকে আমরা আলোচনা করেছি, এবং আমরা আলোচনা করেছি যে একটা রোগী লিপিতে কি কি জিনিস অন্তর্ভুক্ত থাকা উচিত যদি আপনি একটা সুন্দর টোটালিটি অফ সিমটম এর থেকে বের করতে চান। তাহলে আমরা সিমটম গুলোকে 3 ভাগে ভাগ করেছি, মেন্টাল সিমটম, জেনারেল সিমটম এবং পার্টিকুলার সিমটম বা আঙ্গিক লক্ষণ। মেন্টাল সিমটমের মধ্যে কি কি থাকবে আপনি যদি এই সম্বন্ধে আইডিয়া না থাকে তাহলে কিন্তু রোগীর কাছ থেকে ওইভাবে আপনি সিমটম গুলা এক্সট্রাক্ট করতে পারবেন না, নিতে পারবেন না। এই জন্য আমরা এখানে এই যে বলে দিচ্ছি এখানে যে মেন্টাল সিমটমের মধ্যে ন্যূনতম এই জিনিসগুলা থাকা উচিত বা চেষ্টা করা উচিত যে এই তথ্যগুলা তার কাছ থেকে নিতে। তারপর জেনারেল সিমটমে কি কি থাকা উচিত এটা আমরা এখানে আমি তো মনে করি খুব সুন্দরভাবেই আমরা সাজিয়েছি, এবং কেউ যদি এইভাবে কেস টেকিং করা শিখেন তাহলে তিনি ভালো একজন প্রেসক্রাইবার হবেন বলে আমরা আশা করতে পারি। তারপরে আমরা বলেছি পার্টিকুলার সিমটম বা আঙ্গিক লক্ষণগুলা, যে লক্ষণগুলা নিয়ে বা কষ্টগুলা নিয়ে প্রধানত রোগী আমাদের কাছে আসেন, এগুলা কিভাবে আপনি নেবেন এগুলো আমরা এখানে আলোচনা করেছি। পরে হানিম্যান বলছেন যে যখন আপনি রোগীর কাছ থেকে তার কষ্টগুলো আপনি লিপিবদ্ধ করলেন, তার যারা পরিচর্যাকারী তাদের কাছ থেকেও তথ্য নিলেন, তারপর আপনি নিজে রোগীকে পরীক্ষা করবেন, অবজারভেশন করবেন, পর্যবেক্ষণ করবেন, পরে পরীক্ষা লব্ধ যে তথ্যগুলা সেগুলো আপনি রোগী লিপিতে অন্তর্ভুক্ত করবেন। এই পরীক্ষাকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হলো জেনারেল এক্সামিনেশন, এর মধ্যে এই জিনিসগুলা আমরা আলোচনা করছি অলরেডি, আমি যাচ্ছি না, এইগুলা দেখতে হবে, নিতে হবে। তারপরে একটা রোগীর যে সিস্টেমের মধ্যে সমস্যা বেশি, চিফ লক্ষণ, চিফ সিমটম, এটাকে আপনি ইলাবোরেটলি সিস্টেমিক এক্সামিনেশন করতে হবে, এবং এর সাথে অন্যান্য সিস্টেমগুলো আপনি ব্রিফলি এক্সামিন করতে হবে। ধরেন একটা রোগী আপনার কাছে আসলো, সে ফর এক্সাম্পল তার হেমোরয়েডস নেই, কি রোগী বলে স্যার আমার তো পাইলস, পায়খানার রাস্তা দিয়ে সামথিং বের হয়ে আসে, এখান থেকে রক্তপাত হয়, এবং হয়তো বলবে যে পায়খানার পর এটা উঠে যায়, কে বলবে উঠে যায় না। এই যে আপনি পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, রোগী বললো, এখানে অনেকগুলো জিনিস হতে পারে। এটা হেমোরয়েডস হতে পারে, হেমোরয়েডস হলে এর আবার গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, এটা বুঝতে হবে আপনাকে। আবার এটা হেমোরয়েডস না হয়ে ফিশার হতে পারে, অ্যানাল ফিশার হতে পারে, আবার তাও না হয়ে রেকটাল পলিপ হতে পারে, আবার তাও না হয়ে এটা একদম ক্যান্সার হতে পারে, রেকটাল ক্যান্সার হতে পারে। তো আপনি কি করে বুঝবেন? রোগের কথা সব বুঝে পারবেন? অবশ্যই না, তাইলে তাকে পরীক্ষা করতে হবে। এই যে আপনার আর অ্যানাল ক্যানেল বা অ্যানাস বা রেকটামটা পরীক্ষা করে এটা জানতে হয়, যা এটা না জানার ফলে দেখা যায় অনেক আমাদের হোমিওপ্যাথিক সহযোগী প্র্যাকটিশনাররা হয়তো যেটা পাইলস বা হেমোরয়েডস এটাকে ফিশার বলেন, ফিশারকে হেমোরয়েডস বলেন, পলিপকে হেমোরয়েডস বলেন, এবং এখানে কিন্তু যদি আমরা লক্ষণ দিয়ে চিকিৎসা করি কিন্তু এই যে সঠিক অবস্থাটুকু নির্ণয় করতে না পারায় ওষুধ সিলেকশনে কিন্তু আমাদের অসুবিধা হয়, অনেক সময় ভুল ওষুধ আমরা সিলেকশন করে ফেলি। এই জন্য এক্সামিনেশন, এই যে আমরা বলছি সিস্টেমিক এক্সামিনেশন শেখা জরুরি। একটা রোগী বুকের মাঝে শ্বাসকষ্ট নিয়ে আসলো, একটু হাঁটাহাঁটি করলেই তার শ্বাসকষ্ট হয়, সিঁড়ি বাইয়ে উঠলেই শ্বাসকষ্ট হয়। এই শ্বাসকষ্ট এটা কি হাঁপানির শ্বাসকষ্ট, ব্রঙ্কিয়াল অ্যাজমার শ্বাসকষ্ট, নাকি তার হার্ট জনিত কারণে, তার কোনো হার্ট ফেলিয়ার আছে তার মধ্যে,
এই হার্ট ফেলিয়ার জনিত কারণে শ্বাসকষ্ট, আমরা বলি কার্ডিয়াক অ্যাজমা, এটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? তাইলে আপনার রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করাও বুঝতে হবে, কার্ডিওভাস্কুলার সিস্টেম বা হার্টের পরীক্ষা টুকুও জানতে হবে। তাইলে আপনি নির্ধারণ করতে পারবেন এই রোগীর শ্বাসকষ্ট শুধু শ্বাসকষ্ট নয়, ওর পিছনে রয়েছে তার হার্ট ফেইলার, তার হয়তো লেফট সাইডের হার্ট ফেইলার, রাইট সাইডের হার্ট ফেইলার, তার হয়তো কনজেস্টিভ হার্ট ফেইলার। তোমার বলবো যে এত কিছু কি জানতে হয়? এত কিছু আপনার কাছে যখন কঠিন জটিল কেস আসবে, যে কোথাও সে আরোগ্য হচ্ছে, কষ্ট পাচ্ছে সে, তখন আপনাকে এই সব কিছু জানতে হবে। আর আপনি যদি পারিবারিক হোমিওপ্যাথ হন তাহলে ওইগুলো জানতে হবে না, আপনি শুধু লক্ষণগুলো নিয়ে তার সুপারফিশিয়ালি তার কষ্টগুলা সহযোগে মেডিসিন সিলেক্ট করে তার হয়তো তাৎক্ষণিকভাবে তার কম গুরুত্বপূর্ণ অনেক অসুখ বিসুখ আপনি আরোগ্য করতে পারবেন। কিন্তু যদি আপনার কাছে জটিল এই ধরনের রোগী আসে, আপনাকে ওইভাবে নির্ধারণ করতে হবে যে এই রোগীটার যে শ্বাসকষ্ট হচ্ছে, ছোট একটা বাচ্চা হয়তো দেখলেন যে 10 বছরের বাচ্চা, আরে কেন শ্বাসকষ্ট হচ্ছে? তার লাগছে তো আপনি তেমন কিছু পাচ্ছেন না, ব্রঙ্কিয়াল অ্যাজমা নয়, তাহলে হার্ট জনিত। হার্ট জনিত কারণ কি জন্য? এটা কি হোমিওপ্যাথিতে আরোগ্যযোগ্য না হোমিওপ্যাথিতে আরোগ্যযোগ্য না, সেটা বুঝতে হবে আপনাকে। নতুবা হয়তো এটা হোমিওপ্যাথি আরোগ্যযোগ্যই না, এটা একটা ফেলোর স্ট্রেপ্টোলজির কেস, অথবা একটা বড় বিএসডি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের কেস, যেটা হোমিওপ্যাথি কোনোভাবেই চিকিৎসা করে আপনি আরোগ্য করতে পারবেন না। এই কেসটা হয়তো আপনি ধরে রাখলেন 3 মাস 6 মাস এবং রোগীর অবস্থা আরো খারাপ করে দিলেন আপনি। এই জন্য এই এক্সামিনেশন গুলো শিখতে হবে। সেটা হানিম্যানই বলে দিয়েছে যে রোগীর সিমটম নেওয়ার পরে, লক্ষণ নেওয়ার পরে, আর কষ্টকর লক্ষণ নেওয়ার পরে তাকে আপনি এক্সামিনেশন করবেন, একদম অর্গাননি লেখা। এই জন্য এই এক্সামিনেশন গুলো শিখতে হবে। তারপরে আমরা বলছি এই যে আপনি হিস্ট্রিটা নিলেন, তার সিমটম নিলেন, তার সাবজেক্টিভ সিমটম, অবজেক্টিভ সিমটম, বা এই যে সাইন গুলা নিলেন, এই এতগুলা সাইন সিমটম সবগুলো কি আপনি সমান গুরুত্ব দিয়ে মেডিসিন সিলেক্ট করবেন, নাকি মেডিসিন সিলেকশনে আপনার আরো কিছু কৌশলের দরকার? সেই কৌশল হানিম্যানই শিখিয়ে দিয়েছেন, সেটা 153 থেকে 154 নম্বর সূত্রে, যেটা সবগুলা সিমটম নয়, শুধুমাত্র যেগুলা স্ট্রাইকিং, স্ট্রেঞ্জ, আনইউজুয়াল এন্ড পিকুলিয়ার, অসাধারণ লক্ষণগুলা শুধু নিয়ে এর মাধ্যমেই যে মেডিসিন এই লক্ষণগুলা বেশি থাকে ওই মেডিসিনটা সিলেক্ট করতে হবে এবং সেটাই হবে সিমিলিমাম। তো হানিম্যান এখানে বলে দিয়েছেন, এটাকে আমরা বলি লক্ষণ বাছাই করা বা সর্টিং অফ সিমটম। এটা যে যত সঠিকভাবে যথাযথভাবে লক্ষণ বাছাই করতে পারবেন মেডিসিন সিলেকশনের জন্য, তার সিলেকশন তত নিখুঁত হবে, তার রোগীর আরোগ্য তত বেশি হবে। তারপরে আমরা এই যে লক্ষণ আপনি বাছাই করবেন লক্ষণের গুরুত্ব অনুযায়ী, তাইলে বিভিন্ন ধরনের লক্ষণ আছে, এই লক্ষণগুলো ভালো করে আপনাকে জানতে হবে। এই জন্য আমরা এর আগে পড়েছি যে লক্ষণের ক্লাসিফিকেশন, আমরা এখানে আলোচনা করছি না। ক্লাসিফিকেশন শিখবেন, শুধু ক্লাসিফিকেশন শিখলেই হবে না, লক্ষণের মূল্যায়নও আছে। এই লক্ষণগুলো সবগুলো সমান গুরুত্বপূর্ণ নয়, কোনটা আছে খুব কম গুরুত্বপূর্ণ, তুচ্ছ, আর কতগুলো আছে অতি গুরুত্বপূর্ণ। এগুলো আপনাকে জানতে হবে। এই জন্য আমরা ডিটেলস পড়েছি এভালুয়েশন অফ সিমটমস। দু ধরনের, একটা হলো কোয়ান্টিটেটিভ এভালুয়েশন, একটা হলো কোয়ালিটেটিভ এভালুয়েশন, সংখ্যাবাচক কি বলে মূল্যায়ন, আর একটা হলো তার গুণগত মূল্যায়ন। আমরা ডিটেলস পড়েছি, আমরা যাচ্ছি না। তারপরে আরেকটা জিনিস বোঝা উচিত যে হানিম্যান বলছেন 3টে সূত্রে টোটালিটি অফ সিমটমের কথা, লক্ষণ সমষ্টি, এটা ভালো করে বুঝতে হবে। কারণ আপনি যে সিমটম গুলো বাছাই করবেন এর মধ্যে যেন টোটালিটি থাকে, যদি টোটালিটি না থাকে তাইলে আপনার মেডিসিন কিন্তু পুরা রোগীটাকে আরোগ্য করতে পারবে না। হয়তো সাময়িক আংশিক কিছু
উপশম দিতে পারে। এই জন্য টোটালিটি অফ সিমটমটা কি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমার ধারণা বা আমার অভিজ্ঞতা দেখছি যে আমাদের অনেক হোমিওপ্যাথি ভালো করে এই জিনিসটা অনুধাবন করতে পারে না। টোটালিটি অফ সিমটমটা কি, এর মধ্যে কি থাকবে, এর বিশেষত্বটা কি। দেখা গেল যে একজন খুব বিজ্ঞ হোমিওপ্যাথ একটা হিস্ট্রি থেকে মাত্র 5টি লক্ষণ দিলেন তিনি, এবং বললেন এই 5টার মধ্যে তার টোটালিটি আছে। আরেকজনে হয়তো কম অভিজ্ঞ বা অনভিজ্ঞ হোমিওপ্যাথ অনেকগুলো সিমটমই নিলেন রোগীর, কিন্তু এই অভিজ্ঞ চিকিৎসক দেখে বলবে যে না, তোমার এটার মধ্যে টোটালিটি নেই। তাহলে জিনিসটা কি, যে 5টা সিমটমের মধ্যে টোটালিটি আছে অথচ 50টা সিমটমের মধ্যে টোটালিটি নেই। এটাও ভালো করে বুঝতে আমরা আলোচনা করেছি এর আগে। এর সাথে আরেকটা জিনিস আমরা আনি, বলি টোটালিটি অফ সিমটম আর টোটাল নাম্বার অফ সিমটম। এই দুইটা জিনিস কি, এটা ভালো করে বুঝলে আপনার ওই অসুবিধাটা হবে না। যে আপনার হিস্ট্রি থেকে যে লক্ষণগুলো আপনি বাছাই করলেন এর মধ্যে টোটালিটি ধরা পড়লো না পড়লো না, সেটা আপনি যাচাই করতে পারবেন এবং সেভাবে আপনি মেডিসিন সিলেকশন করতে পারবেন। যদি টোটালিটি অফ সিমটম অনুযায়ী সিলেকশন না হয় তাহলে এই রোগী পুরোপুরি আরোগ্য দিতে ব্যর্থ হবে এই ওষুধ। এবার আমরা আসি আজকের সাবজেক্ট, সিলেকশন অফ হোমিওপ্যাথিক রেমেডি। যে আমার ধরেন হিস্ট্রি আমি নিয়ে নিলাম, সুন্দর করে নিলাম, হিস্ট্রি এক্সামিনেশন করলাম সুন্দর করে, তারপর লক্ষণ বাছাই করলাম খুব চমৎকার ভাবে, এবং আমি বুঝলাম যে হ্যাঁ এর মধ্যে টোটালিটি আছে। কিভাবে আছে আমি এর আগে আলোচনা করছি যে এর মাঝে টোটালিটি আছে। এর মাঝে খুব পিকুলিয়ার মেন্টাল সিমটম আছে, পিকুলিয়ার সাংখ্যিক লক্ষণ আছে, জেনারেল সিমটমস, এবং মডালিটি সহ পিকুলিয়ার আঙ্গিক লক্ষণ আছে, যার মাধ্যমে পুরা রোগীটার রোগ চিত্র ফুটে উঠেছে। এখন আমি ওষুধ নির্বাচন করবো, হাও, কিভাবে করব? দেখেন এটা এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমাদের অনেক গুরুরাও আমাদেরকে, আমি বলবো যে বিপদগামী, অনিচ্ছাকৃত ভাবে বিপদগামী করে মানে ফেলেন বা ফেলতেন, এখনো ফেলছেন অনেকে। এই জন্য জিনিসটা একটু আমি বিশদভাবে বলার চেষ্টা করি, এবং এই সঙ্গে আরো বলি যে সব সময় আপনি একাধিক হোমিওপ্যাথিক গুরু নির্বাচন করবেন। গুরু মানে আপনার মেন্টর, আপনাকে যে পথ প্রদর্শক, আপনাকে শেখাবে, উনি সিনিয়র, উনি অনেক অভিজ্ঞ, অনেক রুগী উনি দেখেন, বিভিন্ন ধরনের জটিল রুগী চিকিৎসার সফল চিকিৎসা করেন। এমন একজন অভিজ্ঞ চিকিৎসকের অধীনে আপনাকে কিছুদিন কাজ করতে হয়, বা অ্যাটলিস্ট তার সাথে আপনার বসতে হয়, চলাফেরা করতে হয়, তার কথা শুনতে হয়। বেটার হলো একাধিক, অ্যাটলিস্ট 2জন। কেন, আপনি তো প্রথমে হয়তো বুঝতে পারবেন না যে কে খুব ভালো, উনি খুব হানিম্যানি হোমিওপ্যাথ, উনি খুব মানে এই যেভাবে আমরা এখানে বললাম এভাবে উনি হোমিওপ্যাথিক চিকিৎসা করেন। আপনি যদি রং মেন্টর পুরো সিলেক্ট করেন, আপনার কিন্তু পুরো সময়টা শুধু নষ্ট হবে তা না, আপনি একদম বিপদগামী হয়ে যাবেন। এই জন্য বেটার হলো একাধিক, অ্যাটলিস্ট 2জন। যেমন আমি ব্যক্তিগতভাবে আমার প্রথম জীবনে আমার 3জন গুরু ছিলেন, এবং 3জনেই খুবই কি বলবো মেধাবী, তখনকার সময় একদম সেরা শীর্ষ হোমিওপ্যাথ ছিলেন। আমার সৌভাগ্য। আমার প্রথম গুরু ডাক্তার প্রমোদা রঞ্জন দাস, তিনি 1918 সালের বিয়ে, চিন্তা করেন, 1922 সালে কলকাতার ডানহাম হোমিওপ্যাথি কলেজ থেকে ডিএমএস করা। সিলেটের একদম শীর্ষ হোমিওপ্যাথ ছিলেন তিনি। ম্যাথেমেটিকা বলে, রেপার্টরি বলে, একেবারে নক্ষত্র করেছিল, পেজ বলে দিতে পারতেন তিনি। তার কাছে আমি 4 বছর কাজ করেছি। তার কাছ থেকে আমি বলবো যে শর্ট করে ব্রিফ, কারণ উনি রোগী দেখতেন অনেক, 100 রোগী দেখতেন ধরেন গড়ে, মানে রোগীর
অল্প কথায় যে তার তার যে এসেন্সটা ধরে ফেলা, বুঝে ফেলা যে এর এই ওষুধ দেখো, এই ওষুধের পিকচার দেখতে, এটা সবাই পারে না। সে হয়তো অনেক লম্বা হিস্ট্রি নিয়েও দেখা গেল যে ওই এক্সেসটা ধরতে পারে না। তার এই জ্ঞানটুকু ছিল, ওনার ম্যাটেরিয়াল খুব হেভি নলেজ ছিল। উনি ধরে বলতেন যে হ্যাঁ এটা কোনায়াম কোনায়াম, এবং কেন কোনায়াম বলতেন, এবং বলতেন রেপার্টরি খোলো, ক্যান্টার রেপার্টরি দেখতেন উনি সবসময়। এই সেই 1977 সালের কথা বলছে। বলে পেজ বের করো, বলতেন যাও চেস্ট বের করো, দেখো নডিউল আছে, মাম্মি আছে, রাইট সাইড দেখো, এইভাবে বলতেন। তো এই যে ওনার কাছে আমি এই জিনিসগুলো শিখেছি। আবার আমি বলি উনি 50 মিলিসিমেল পটেন্সিকে পছন্দ করতেন না। পছন্দ ঠিক না, তিনি বলতেন যে দেখো ওনার বয়স তখন 85, 1977 সালে, এবং আমার বয়স হলো 21। উনি বলতেন দেখো আমার জীবন শেষ, আমার 85 বছর বয়স, আর কদিন বাঁচবো, আমি সারা জীবন সেন্টাসিমেল 70 চিকিৎসা করেই আসছি, 50 এই বয়সে আমি আর আমার পক্ষে নেওয়া সম্ভব না, বা নিচ্ছি না এই জন্য, বাট যারা করে তাদের জন্য আমার ব্লেসিংস, তা বলতে পারি। এই জন্য তার কাছ থেকে আমি 50 শিখতে পারিনি। তা আমার মনে হলো যে আমি 50 শিখতে হবে, কারণ এটি হলো আইমেনের লেটেস্ট ওয়ে অফ কি বলবো পটেন্সি অফ মেডিসিন। এই জন্য আমি আরেকজন গুরু ধরলাম, তিনিও ওই সময়কার সেরা, তিনি চণ্ডীপদ চক্রবর্তী, অর্গানন হোমিওপ্যাথিক ফিলোসফির একদম অত্যন্ত কি বলবো খুব ভালো বুঝক্কর একজন লোক। অর্গানন একদম খুব ভালো বুঝতেন, ফিলোসফি খুবই ভালো বুঝতেন, ক্রনিক ডিজিজ বুঝতেন, এবং তিনি ছিলেন এই দেশে 50 সহস্রাঙ্গিক শক্তির মানে প্রবর্তক বলতে পারেন না। তিনি শুরু করেন, তার আগে কেউ করে নাই, ইন্ডিয়াতে কেউ করে নাই। তিনি থাকতেন ব্রাহ্মণবাড়িয়া, আমি ব্রাহ্মণবাড়িয়ায় প্রায়ই যেতাম, তার সাথে বহু সময় কাটাতাম, উনি আমাকে সময় দিতেন। কিন্তু দেখেন আমি কেন বলছি, দেখেন যে গুরুরও অনেক সময় বিপদগামী করেন। তিনি অত্যন্ত ভালো হোমিওপ্যাথ ছিলেন, কিন্তু তিনি ছিলেন রেপার্টরির বিরোধী। তিনি রেপার্টরি দিয়ে মেডিসিন সিলেক্ট করাকে পছন্দ করতেন না, এটাকে তিনি এন্ডোর্স করতেন না কোনোভাবেই। এই জন্য আমি যখন ওনাকে একদিন বললাম যে আমি কাকা ডাকতাম, যে কাকা আমি তো একটা রেপার্টরি কিনেছি, উনি খুব খেপে গেলেন আমার উপর, যে তুমি আমাকে না জিজ্ঞেস করে কিনলা এই বইটা। আমি বললাম যে এটা তো আমার সিলেবাস আছে। আরে রাখো সিলেবাসে, সিলেবাসে তো তখন ধরো বই পড়ে কেউ আর পাস করতো খুব একটা না, রেপার্টরি টিচাররা নোট দিতেন, ওই নোট পড়ে সবাই পাস করত। তিনি বললেন যে দেখো তোমাকে ভালো হোমিওপ্যাথ হলে বেশি করে মেটেরিয়ালকে জানতে হবে, মেটেরিয়ালকে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে হবে। রেপার্টরি নির্ভর করলে তোমার হোমিওপ্যাথিক মেধা তুমি মানে ভুল পথে চালিত করবে। আমি একটু বিব্রত বোধ করলাম, কনফিউজ হয়ে গেলাম। আমি তো রেপার্টরি সম্বন্ধে বড় বড় হোমিওপ্যাথের এর পক্ষে শুনেছি, তো আমার এই গুরু কেন এর বিপক্ষে বলেন। আমি কিছুদিন আর রেপার্টরিটা আমি চেষ্টা করলাম না। তখন আমার আরেকটা সুবিধা ছিল, দেখেন একটা সুবিধা হলো আমি প্রমোদ রঞ্জন দাসকে বললাম যে ওনার নাম না বলে, যে অনেকে তো দেখছি যে রেপার্টরি করতে মানা করেন, উনি বকা দিলেন যে যারা রেপার্টরি করতে মানা করে দে আর ফুল, এভাবে বলেন তারা বোকা। তুমি রেপার্টরি ভালো করে শিখবা, মেটেরিয়ালও শিখবা। আচ্ছা আমি রেপার্টরি আবার পড়া ধরলাম, তখন আমার আরেকজন গুরু ছিলেন ডাক্তার জ্ঞানেন্দ্রনাথ কাঞ্জিলাল, জেএন কাঞ্জিলাল, ইন্ডিয়ার বিশাল হোমিওপ্যাথ, আমাকে খুব স্নেহ করতেন। তাকে আমি জিজ্ঞেস করলাম যে আমাকে তো উনি জানতেন যে এখানে আমার গুরু আছেন দুজন, এবং উনি অ্যাপ্রিসিয়েট করতেন যে এদের সাথে তুমি থেকেও এদের কাছ থেকে শেখার চেষ্টা করো। রেপার্টরির মধ্যে তার মতামত জানতে চাইলাম। তিনি এক কথায় বললেন, দেখো আরে রেপার্টরি তো হানিম্যান করেছে, হানিম্যান মাত্র 101টা মেডিসিন প্রুভিং করেছে, সে তাও নিজেই, বা নিজে না করলে তার আন্ডারের লোক রেখে করিয়েছেন তার ফ্যামিলির বা তার ছাত্রদের দিয়ে। সেই তিনি একজন হোমিওপ্যাথকে একদম অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন যে তুই আমার জন্য রেপার্টরি তৈরি কর। সে ডক্টর GH যার তার নাম,
তিনি 4000 পৃষ্ঠার রেপার্টরি তৈরি করেছেন হানিম্যানের জন্য। তিনি বললেন হানিম্যান নিজে যেহেতু রেপার্টরি ব্যবহার করতেন, রেপার্টরি তৈরি করিয়েছিলেন এবং বনিং হোসেন রেপার্টরি লিখেছিলেন, হানিম্যান অত্যন্ত প্রশংসা করেছেন যে বনিং হোসেন হোমিওপ্যাথির জন্য অত্যন্ত বিশাল কাজ করেছেন তার এই রেপার্টরি লিখে। এবং উনি বলছেন যে হানিম্যানের পরেই যাকে আমরা স্থান দিই ডক্টর জেটি কেন্ট, জেমস টেইলর কেন্ট, তিনি নিজে এত বড় ম্যাথমেটিক্যাল পণ্ডিত, অথচ তিনি নিজে রেপার্টরি বানিয়েছেন এবং এটা সবসময় ব্যবহার করতেন। এত সব মহারথীরা যেখানে রেপার্টরি ব্যবহার করতেন, আমরা খুব ছাড়। আমি দেখেন আমি আবার লাইনে উঠে গেলাম, এই জন্য কথাটা কাউকে আমি এখানে সমালোচনা করার জন্য বলছি না, আপনাদের গাইড দেওয়ার জন্য বলছি যে অনেক সময় দেখা যাবে অনেক বড় একজন আপনার মেন্টর, তিনি কিন্তু ভুল অ্যাডভাইস দিতে পারেন, কারণ তিনি হয়তো একটা সাইডে বেশি গুরুত্ব দেন আর একটা সাইডে একটু অবহেলা করেন। এখানে যদি আপনার একাধিক মেন্টরের সঙ্গে আপনার ইন্টারাকশন করার সুযোগ থাকে, তাহলে কিন্তু আপনি এক্সাক্ট ওয়েটা আপনি খুঁজে বের করতে পারবেন। এই যে বললাম এখানে যে আমরা এখানে চলে আসি যে মেডিসিন সিলেক্ট করবেন কিভাবে, এর দুইটা রাস্তা আছে দেখেন। একটা হলো ডাইরেক্টলি ফ্রম নলেজ অফ ম্যাথমেটিক্স, এই যে আমার মেন্টর যিনি, তার মতে এক ম্যাথমেটিক্যাল নলেজ দিয়েই আমি মেডিসিন সিলেক্ট করব। আরেকটা হলো যে আমি ম্যাথমেটিক্স দিয়েই করব, আবার দরকার হলে আমি রেপার্টরিরও হেল্প নেব এবং একাধিক রেপার্টরি লাগলে একাধিক রেপার্টরি হেল্প নেব। কারণ অনেক কেস আছে, তখনকার সময় আমরা কেন্ট এবং বনিং হোসেন এই দুইটা রেপার্টরি আমরা চর্চা করতাম। বনিং হোসেনের থেরাপিউটিক পকেট বুক আর কেন্টের তো রেপার্টরি 5th আমেরিকান এডিশন। তো আপনি ম্যাথমেটিক্যাল নলেজও অ্যাপ্লাই করবেন, আবার দরকার বোধে রেপার্টরিও আপনি ব্যবহার করবেন। অনেকের মতে বেশিরভাগ সেকেন্ড যে ভিউটা এটি সঠিক, অবশ্যই আমার ম্যাথমেটিক্যাল নলেজ আমি অ্যাপ্লাই করব এবং যদি ম্যাথমেটিক্যাল নলেজ দিয়ে আমার মেডিসিনটা এসে যায় তো এসে গেল। আর যদি কোনো জটিল কেস, একটা মেডিসিনে ক্লিয়ার কাট আসতে পারছি না, আরো দুই একটা মেডিসিন এর সাথে এসে যাচ্ছে, এটাকে আলাদা করার জন্য, মূল্যায়ন করার জন্য, ওজন করে ভাগ করে দেওয়ার জন্য আপনাকে রেপার্টরি হেল্প নিতে হয়। আবার রোগী হয়তো এমন অনেক লক্ষণ বলে যেটা আপনার মেমোরিতে নেই, আপনি কয়টা মেডিসিনের কয়টা লক্ষণ মাথায় রাখতে পারেন আপনি, তো ওই লক্ষণটা আপনি কোথায় পাবেন, কি করে পাবেন, এখানে চট করে আপনি রেপার্টরি হাত দিলে দেখবেন এসে গেছে। তাহলে এখানে দুইটা ওয়ে দেখেন, একটা হলো ম্যাথমেটিক্যাল নলেজ থেকে, অনেকে আছেন এর বেশি ওনারা রেপার্টরিতে যান না, আমি বলবো যে এটা রং, যারা করেন অবশ্যই রং। সেকেন্ডটা শুধু রেপার্টরি না, আবার বলি অনেক আছেন শুধু রেপার্টরি পোকা, একেবারে সব কিছু রেপার্টরি দিয়ে ওয়ার্কআউট করার চেষ্টা করেন এবং তিনি এর মধ্যে ম্যাথমেটিক্যাল যে এসেন্স, রোগের এসেন্স, ম্যাথমেটিক্যাল ওষুধটার এসেন্স, এইগুলো সম্বন্ধে তার আইডিয়া কম এবং উনি এগুলো অ্যাপ্লাই করেন কম। উনি রোগের লক্ষণগুলো নেন, রেপার্টরির মাঝে সাজান, অ্যানালাইসিস করেন, যে মেডিসিন আসলো এর মাঝে উনি দেন। যারা শুধু রেপার্টরি দিয়ে করেন এইটাও ভুল। আমি আপনাদেরকে বলছি, আমার ধরেন হোমিওপ্যাথি পড়ছি আমি 48 বছর হচ্ছে, 1977 সালে ডিএসএমএস ভর্তি হয়েছিলাম, এই জন্য এটা বলবেন 48 বছর। ডিএসএমএস পাস করেছি 81 সালে, তাহলে ধরেন 43 বছর না 44 বছর আগে। কাজে আপনি একদম আমার অভিজ্ঞতাটাকে ফেলে দিতে পারবেন না, কারণ আমি বহু লোকের সঙ্গে ঘুরে বহু পরে এই কথাগুলো আপনাদেরকে বলছি। যে দ্বিতীয় যে পদ্ধতিটা ম্যাথমেটিক্স ব্যবহার করবেন, কিন্তু দরকার বোধে আপনি রেপার্টরি ব্যবহার করবেন, এটা হলো উত্তম পদ্ধতি, যেটা হানিম্যানও করতেন, কেন্ট করতেন এবং অন্য সবাই করতেন বেশিরভাগই। আচ্ছা, এখন আমরা একটা আসি, দেখেন অনেক মেডিসিনে আমরা সিলেক্ট করি রেপার্টরি লাগেই না। মনে করেন আমার কাছে একটা পেশেন্ট আসলো, বললো স্যার পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায়, খুব ব্যথা করে, পায়খানা শক্ত থাকে আমার প্রায়, এবং পায়খানা গেলে অত্যন্ত ব্যথা করে, ব্যথার পরে অনেকক্ষণ আমার ব্যথাটা থাকে।
আমি 4-5 ঘন্টা আমি কাজকর্ম করতে পারি না, চেয়ারে বসতে পারি না। আপনার মেটেরিয়াল যদি ভালো গ্রিপ থাকে, আপনি চট করে জানেন যে এই ধরনের কি মেডিসিন এই ধরনের লক্ষণ বেশি আছে। আপনি থেকে ধরবেন যে তো রাটান হিয়ার মাঝে আছে, অ্যাসিড নাইট্রিকের মাঝে আছে, অ্যাসিড মিউরেটিকের মাঝে আছে, আপনার লেকেসিসের মাঝে আছে। আপনি আপনার ফ্রম নলেজ অফ ম্যাথমেটিকা এটা কিন্তু একটা গেস করতে পারবেন আপনি। এবং এই রোগীটা যখন আপনি আস্তে আস্তে হিস্ট্রি নেবেন, প্রথমে তার আঙ্গিক লক্ষণ নিলেন, পায়খানা রাস্তার এই ব্যথা টেথার লক্ষণ নিলেন, এর মডালিটি নিলেন, তারপরে তার জেনারেল নিলেন, তার মেন্টাল নিলেন। এই আস্তে আস্তে কিন্তু আপনার দেখবেন মেডিসিন সিলেক্ট হয়ে গেছে আপনার। কারণ তখন প্রশ্নের মাঝে যে ওষুধগুলো আপনার মাথায় ঘুরছে বা আপনার চোখের সামনে ভাসছে যে এগুলোই এই লক্ষণে খুব ব্রাইট সিমটম আছে ওদের। আপনি দেখলেন যে আচ্ছা ঠিক আছে, রোগীরা বললো যে আমার পায়খানা করার পরে অনেকক্ষণ থেকে ব্যথাটা, কয়েক ঘন্টা থাকে, তীব্র ব্যথা, কাটার মতো একদম। আচ্ছা, আপনি জেনারেলে পেলেন রোগীর অত্যন্ত শীতকাতর, সে তার ডিজায়ার এন্ড এভারশনের মধ্যে পেলেন সে অত্যন্ত পছন্দ করে চর্বি জাতীয় খাবার, চর্বি জাতীয় মাংস তার খুব পছন্দ, ঝাল মশলা খুব পছন্দ। আচ্ছা, তার মেন্টালে গেলেন, দেখলেন ওরে বাপরে বদরাগী লোক, অত্যন্ত রাগী, দীর্ঘ সময় তার রাগ থাকে, অল্প দিয়ে রেগে যায়। কিন্তু এত রাগী মানুষ হওয়া সত্ত্বেও তার মনের একটা দিকে আবার খুব নরম একটা সফট মাইন্ড আছে, সে অন্যের কষ্টে সহ্য করতে পারে, অন্যের কষ্টে সে অত্যন্ত সহানুভূতিশীল। আপনি যখন এইভাবে জিনিসটা, আপনার যদি মেটেরিয়ালকে ভালো নলেজ থাকে, সহানুভূতিশীল কোন মেডিসিন আছে আপনি জানেন মোটামুটি, রেপার্টের মতো তো ফুল রেঞ্জ জানবেন না, কিন্তু মোটামুটি জানেন আপনি। কেন বদরাগী পেশেন্ট কি আছে আপনি জানেন। আবার বদরাগীদের মধ্যে খুব শীতকাতর কারা, এবং এই শীতকাতরদের মধ্যে কারা বেশি ফ্যাট খায়, চর্বিওয়ালা মাংস খায়, এবং এর মধ্যে কারাদের বেশি পায়খানার আছে, এরকম জ্বালা আছে। দেখবেন মেটেরিয়াল এই নলেজে আপনাকে রেপার্টরি হাত দিতে হবে না। আপনার আপনি বলবেন যে এটা আপনার নিশ্চয়ই অনেকেই আমার আগে বলে ফেলবেন এটা হলো অ্যাসিড নাইট্রিক। তবে একটি এক্সাম্পল দিলাম, আরো অনেক এক্সাম্পল দেওয়া যায়। আপনি দেখবেন যে আপনার সফটওয়্যার রেপার্টরি হাত দেয় না, এমনি পাশে পড়া থাকে, কম্পিউটার মাঝে রেপার্টরি থাকে, আগেই নাইট্রিক হয়ে গেল। আবার অনেক সময় আমরা করি, অনেক সময় মনে করেন একটা রোগী কোনো জটিল রোগাবস্থা নিয়ে অনেক দূর থেকে আমার কাছ থেকে আসছে, ওই দিনাজপুর থেকে, পঞ্চগড় থেকে আসছে, এবং এর আগে সে এলোপ্যাথিক ডাক্তার ধরে আসছে, তারপর হোমিওপ্যাথিক ডাক্তার অনেকে করে পায় নাই, মানে তার ওষুধটা ভালো হয়। এমন একটা পেশেন্ট আর একটু অতিরিক্ত যেটা অত্যন্ত উইথ গ্রেট হোপ, ওটা বড় আশা করে আমার কাছে আসছে, কারণ ফেল করার সুযোগ নেই। এখানে কিন্তু আমরা, যদিও আমি রেপার্টরি সারেই বুঝে গেলাম যে তার মেডিসিনটা তো এই মনে হচ্ছে, এখানে কিন্তু আবার রেপার্টরি করি আমরা, কি করি ফর কনফার্মেশন। আমার মাথায় এভাবে যা আসছে দেখি তো রেপার্টরির মাধ্যমে থেকে আসে কিনা, এই গেল একটা রেপার্টরি ব্যবহার। এবং আমি তখন খুশি, আমি বললাম হয় এমনি করলো অ্যাসিড নাইট্রিক আসে। আরেকটা হলো যে অনেক জটিল কেস আসে যেখানে দেখবো যে একটা মেডিসিনে ক্লিয়ার কাট যাচ্ছে না। এখানে কিছু সময় এটাকে ফসফরাস মনে হয়, কখনো হয়তো অ্যাসিড ফসো মনে হয়, কখনো হয়তো কোষ্ঠিকামা মনে হয়। কিছু লক্ষণ আছে তার ইচ্ছা অনিচ্ছার মাঝে, আবার দেখা যায় মেন্টালি তার বেশ কিছু লক্ষণ আছে ফসফরাসের মতো। তখন আপনি তো ইচ্ছা করলেই চট করে একটা মেডিসিন কনফার্ম না করে আপনি দিতে পারেন না। সেখানে যদি আপনি তার মেইন, ওই যে বললাম, তার রেয়ার আনকমন সিমটম গুলোকে রেপার্টরাইজ করেন, পরে আপনি দেখতে পারেন যে কোন মেডিসিনটা কি গ্রেডে আসে। দেখলেন যে সেখানে
ফসফরাস আছে হাইয়েস্ট, আবার হাইয়েস্ট হইলে কিন্তু এটা দিয়ে দিতে নাই, সেটা আমরা রেপার্টরি যখন শিখবো তখন বলবো। যেটা হাইয়েস্ট আসলে এটাই, কিন্তু যেটা 1 নম্বর এটাই দিতে হবে সবসময় তা না, আপনি এর সাথের গুলো বিচার করতে হবে। অর্থাৎ দেখা গেলো যে 1 নম্বর না, ওই 3 নম্বরটাই শেষ পর্যন্ত আপনার মেডিসিন হিসাবে নির্বাচিত হয়েছে। তো রেপোর্টের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে কোন কোন লক্ষণ কি ধরনের ইন্টেন্সিটিতে কোন মেডিসিনটাকে ইন্ডিকেট করে, এটাকে আপনাকে হেল্প করবে মেডিসিনটাকে পিন পয়েন্ট করতে। এখানে রেপার্টরি লাগে। কোনো কোনো ক্ষেত্রে পেশেন্টে এমন কিছু লক্ষণ দিল যে আপনার এইটা নলেজে নেই, আপনার আপনি মেডিসিনে পড়ছেন, সব লক্ষণ কি মনে রাখা যায়? বা সব মেডিসিন কি আপনি পড়ছেন? মেডিসিনে বহু বই আছে, সে এমন কিছু লক্ষণ দিল সে, এটা তো মাথায় ধরছে না। রুগী বললো যে, ধরেন আমার একটা রুগী ছিল, ইয়াং মেয়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ধরেন সে 22 বছর বয়স, সে সব সময় তার মাথার চুল টেনে টেনে ফেলে দেয়, এবার একটা দুটা না, ফেলতে মাথাই খালি করে ফেলে, মাথা খালি করে ফেলে, এইদিকে নাই, পরের মাসে দেখবেন এইদিকে নেই। এটার একটা সাইকিয়াট্রিক রোগ, এটার নাম আছে। এখন আমি মনে করলাম যে এভাবে টেনে টেনে ফেলে দেয়, মাথায় পরে অনেক মেডিসিন জানি, কিন্তু টেনে টেনে ফেলে দেয় এবং একদম সবাই ফেলে দেয় একেবারে, আমি তো জানি না। এই ক্ষেত্রে যদি আপনি ল্যাবরেটরি থাকে, চট করে দেখবেন মেডিসিন পেয়ে যাচ্ছে না। আপনি মাথায় যান, হেড সেকশনে গেলেই আপনি এই লক্ষণগুলো দিয়ে যাচাই করে দেখবেন যে মেডিসিন এসে গেছে। অ্যাটলিস্ট একটা গ্রুপ অফ মেডিসিনকে আপনাকে শো করবে যে এই দুইটা মেডিসিন খুব বেশি আছে, এর মধ্যে এটা আছে একটু হালকা পাবে, এটা আছে এইভাবে। তাহলে এখানে আপনি ল্যাবরেটরি হেল্প নিচ্ছেন, এবং ল্যাবরেটরিকে সবসময় বলা হয় ইটস এ টুল, এটা একটা যন্ত্র, এবং আপনি হলেন এটার ব্যবহারকারী। আপনি যেভাবে ব্যবহার করবেন সেই সেভাবে আপনাকে ফল দিবে। আপনি রং হয়তো ব্যবহার করেন, রং ফল দিবে, আর বুদ্ধিদীপ্ত ভাবে ব্যবহার করেন কৌশলের সাথে, আপনাকে বুদ্ধিদীপ্ত রেজাল্ট দেবে। এই জন্য রেপার্টরি কোনো দোষ করে নাই, দোষ হচ্ছে যে ভুলভাবে এটাকে ব্যবহার করছে। আজকাল দেখবেন আমাদের দেশে রেপার্টরি খুব চর্চা হচ্ছে, খুব ভালো। কারণ আমরা যখন রেপার্টরি, এর আগে আমি বলছি 2 লেকচারে, রেপার্টরি যখন আমরা শিখতে চেতাম এই 70-এর দশকে, রেপার্টরি শেখানোর কোনো লোকই ছিল না, কেউ শিখতে চাইতো না, ছাত্ররা চাইতো না। আমাদের মতো যারা ক্রেজি 2-4 জন ছিল, আমরাই বিভিন্ন লোক ধরে, হাতে পায়ে ধরে তাদের কাছে শিখতাম, অনেকগুলো বই পড়তাম, না বুঝে আবার তাদের কাছে যেতাম, এভাবে আমরা শিখতাম। কিন্তু আজকাল এটার একটু বেশি মানে না, কোনো জিনিসের এই অধিক মানে বেশি হয়ে গেলে আবার এটা খারাপ হয়ে যায়। রেপার্টরি করতে যেমন রেপার্টরি দিয়েই সে সমস্ত মেডিসিন সিলেক্ট করতে চায়, সে রেপার্টরি বেশি বোঝে, ম্যাথমেটিক্যাল কম বোঝে, সে কিন্তু ভালো হোমিওপ্যাথ হবে না। আমি আমার এই যে বললাম কত 48 বছর, কত 48 বছর অভিজ্ঞতা বলি, যে যা রেপার্টরি ভালো বোঝেন, মানে রেপার্টরি মাস্টার, ওদের মধ্যে প্রেসক্রাইবার আমি কম দেখেছি, দেখি নাই বলবো না, কিন্তু কম। আর যারা ম্যাথমেটিক্যাল মাস্টার, রেপার্টরি কম বুঝেন, এদের মধ্যে ভালো প্রেসক্রাইবার বেশি দেখেছি। কারণ আমি এখানে পার্সিয়ালিটি করতে চাই না, এই জন্য আমি বলি যে ম্যাথমেটিক্যাল আপনার একটা ভাস্ট নলেজ লাগবেই লাগবে, তবে এর সাথে যদি আপনি রেপার্টরির জ্ঞান আপনার থাকে, তাইলে আপনার সিলেকশনের যে যথার্থতা, এটা আরো বেশি আপনাকে আপনার হাতে তুলে দেবে, আপনার হাতে রোগী বেশি আরোগ্য হবে। রেপার্টরি শেখার কোনো বিকল্প নেই, তবে শুধু রেপার্টরি করবেন না, আপনি ম্যাথমেটিক করেন আর রেপার্টরিও শিখেন। আমি বলবো ম্যাথমেটিক হলো ফাইনাল। যেমন যদি আপনি রেপার্টরি করেন, আমরা একটু করে দেখবো যে রেপার্টরি আপনাকে কিন্তু সিমিলিমামে দেবে না, সিমিলিমামে পৌঁছে দেবে না, একটা গ্রুপ অফ রেমেডি আপনাকে দিবে। তোমাকে আমি এই 5টা মেডিসিন দিলাম, এই রোগীর সিমিলিমামটা এই 5টার মধ্যে বা এই 3টার মধ্যে,
মানে এই তিনটের মধ্যে একটা কোনটা সেটা রেপার্টরি আপনাকে বলে দেবে না, সেটা আপনাকে মেটেরিয়াল জ্ঞানের ভিত্তিতে রোগীকে জিজ্ঞেস করে একটাতে আসতে হবে। এটা মেটেরিয়াল যদি জ্ঞান আপনার কম থাকে, রেপার্টরি করে প্রায় আপনি ভুল মেডিসিন দেবেন, একদম শিওর প্রায় ভুল মেডিসিন। রেপার্টরি একটা না একটা মেডিসিন দেবেই। আপনি সিমটম দিলেন, আপনি এর বিশ্লেষণ করেন, করলে একটা না একটা ওষুধ আসবেই। তখন যেটাই আসে আপনি যদি সেটাই মনে করেন মিনিমাম, তাহলে তো হবে না। এই জন্য আপনার মেটেরিয়াল বাস্ট নলেজ দরকার যত বেশি পারা যায়, এবং সাথে রেপার্টরি, একাধিক রেপার্টরি আপনার হস্তগত থাকা উচিত। এই জন্য এই জিনিসটাতে আমি তো সময় নিলাম যে মেটেরিয়ালের উপর জোর দিবেন বেশি, যে বেশি করে ওষুধের লক্ষণ চিত্র আপনার মনের মাঝে ধরে রাখা করতে হয়। এই জন্য আমরা দেখেন, আমি ম্যাথমেটিকা আমার গুরু ডাক্তার কাঞ্জিলাল বলতেন যে তোমার যখন ম্যাথমেটিকা ভালো করে পড়া হয়ে গেল, সব করে ফেলছো, মনে করবা না তুমি মাস্টার হয়ে গেছো, তাহলে কি যে এখন তুমি প্রতিদিন একটা করে মেডিসিন পড়বা, তুমি এটা পড়তেই যাবো যতদিন বেঁচে আসো। ছোট্ট একটা বই সিলেক্ট করো। উনি বলতেন এলেন এর কি নোটস, আমাকে বলতেন। আমি আজকাল এলেন এর কি নোটসের সাথে আমার মেয়েকে বলছি এলেন এর কি নোটস হচ্ছে তুই আজকে দুবের বইটা রাখবি, বা শুধু দুবের বইটা পড়বি। আমরা পড়তাম এলেন এর কি নোটস। আমার গুরু বলতেন যে ডেইলি এলেন এর কি নোটস একটা মেডিসিন না পড়ে ঘুমাবা না তুমি। এবং এইভাবে তুমি যখন সারা বছর পড়বা, তোমার 300 মেডিসিন পড়া হয়ে যাবে, এবং আবার এটা রিভাইজ হতে থাকবে, মেডিসিনটা তুমি ভুলবা না, মাথায় লেগে থাকবে। অত্যন্ত ইম্পর্টেন্ট উপদেশ একজন গুরুর কাছ থেকে আমি এখনো করি। আজকে সকালে অপারেটর নাম পড়ছি, তো এই জন্য বলছি যে ম্যাথমেটিকা যত বেশি পারেন আয়ত্ত করার চেষ্টা করবেন, সাথে রেপার্টরি। এবং রেপার্টরি শুধু বুক রেপার্টরি না, আগে তো আমরা বুক রেপার্টরি পড়তাম। আমি ব্যক্তিগতভাবে ধরেন 1978 সাল থেকে রেপার্টরি পড়া ধরছি, 88 সাল পর্যন্ত বুক রেপার্টরিতেই ছিলাম। 88-তে রাডার কিনলাম, এবং তখন থেকে বুক রেপার্টরি যখন কম্পিউটারের বইটা হাতে থাকে না তখন বুক রেপার্টরি করি, আদারওয়াইজ কম্পিউটারের বইটি এই বেশি ব্যবহার করি, কারণ এটা আপনাকে অনেক বেশি লেভারেজ দেয়, অনেক বেশি কৌশল আপনার হাতে এনে দেয়। আপনি বুক রেপার্টরি করলে কোনো সমস্যা নেই। যেমন আমি একজনকে আজকাল শিখাচ্ছি, তাকে বলছি যে তুমি আগে বুক রেপার্টরিতে মাস্টার হও। উনি মাস্টারই হয়েছেন একদম। পরে ওনাকে এই 2-1 দিন হলো আমি ল্যাপটপে কম্পিউটার রেপার্টরি ধরাইছি, এবং ধরা মাত্র দেখি ওই মানে তিনি একদম অ্যাট ইজ, খুব ভালো করছেন। মানে এই জন্য বুক রেপার্টরি পরে আপনি কম্পিউটার রেপার্টরিও আয়ত্ত করবেন, আমি আমার হবে অ্যাডভাইস এটা। এবং কম্পিউটার রেপার্টরিও পারলে একাধিক। আচ্ছা, এখন আমরা আসি কি কি রেপার্টরি আছে। এই যে আপনি রেপার্টরি ব্যবহার কি কি রেপার্টরি, আমরা একটু আইডিয়া নেই। এখানে আমরা রেপার্টরি ক্লাসিফাই যদি করি, 2 ধরনের রেপার্টরি 2 ভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হলো পিউরিটান রেপার্টরি, আর একটা বলে লজিক্যাল ইউটিলিটারিয়ান রেপার্টরি। আবার দেখেন কেন পিকুলিয়ার নাম বলতে পারে কি। পিউরিটান রেপার্টরি হলো যে ম্যাথমেটিক্যাল যে ভাষায় আছে লক্ষণটা রেপার্টরিতে ওই ভাষাই থাকবে, এটা চেঞ্জ করবে না। এটা হলো পিউরিটান রেপার্টরি। যেমন রেপার্টরি অফ দ্য হেরিংস গাইডিং সিম্পটমস, এটা একটা পিউরিটান রেপার্টরি। ম্যাথমেটিক্যাল যে ভাষা আছে ওই ভাষাই এখানে লেখা আছে, পিউরিটান। আর লজিক্যাল ইউটিলিটারিয়ান হলো যে না, পিউরিটানটা আপনি খুঁজে বের করা এবং লক্ষণকে বিন্যস্ত করার ক্ষেত্রে সুবিধা। এই জন্য এটাকে ভেঙ্গে ভেঙ্গে সুবিধা অনুযায়ী এটাকে বিন্যাস করা হয়েছে। মনে করেন একজনে বললো যে আমার পায়ে, রুগী বললো আমার পায়ে খুব দুর্গন্ধ ঘর্ম হয়, মোজা টোজা গন্ধ হয়ে যায়। এটা আপনি রেপার্টরিতে কিভাবে করবেন? পিউরিটান হলে সে বলতো যে পায়ে দুর্গন্ধ পদঘর্ম, যে অফেন্সিভ সোয়েট ইন দ্য সোল অফ ফুট, ওভাবে লেখা থাকতো। আর লজিক্যাল ইউটিলিটারিয়ান যেমন ক্যান্টার রেপার্টরি,
এখানে এটাকে ভাগ করবে ওরা। সে বলবে আচ্ছা এটা কোথায়, পায়ে, আচ্ছা চলো আগে এক্সট্রিমিটিতে যাই। এক্সট্রিমিটি দিয়ে চিন্তা করবো এটা সিমটমটা কি, তার কমপ্লেনটা কি, এটা হলো ঘামের ব্যাপার, যা পার্সপাইরেশন রুব্রিকে যায়। পার্সপাইরেশন থেকে ভাববে কোথায় এটা, বলে পায়ে, যাও পায়ে, ফুটে যাই। তার ফুটে গিয়ে ভাববে কোথায়, পায়ের তোলে, যাও সোলে যাই। তারপরে এটা কি গন্ধযুক্ত বলা হয়, এটা দুর্গন্ধযুক্ত, তাহলে অফেন্সিভ। এভাবে ভাগ, এটা বলে লজিক্যাল ইউটিলিটারিয়ান। আসলে পিউরিটান আমাদের কাছে, পিউরিটান এখন আছে, আমার কাছে আছে, আমরা ব্যবহার করি না, লজিক্যাল ইউটিলিটারিয়ানই ব্যবহার করি। এখন রেপার্টরিকে আরো এক ভাগ ভাগ করা যায়, এটা বলে জেনারেল রেপার্টরি, একটা হলো পার্টিকুলার রেপার্টরি। জেনারেল রেপার্টরি মানে সব একদম মাথা থেকে পা পর্যন্ত, মন থেকে আপনার জেনারেল সিমটম পর্যন্ত সব এর মধ্যে থাকবে। আবার এই জেনারেল মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হলো সিমটোমেটিক, একটা হলো ক্লিনিক্যাল। সিমটোমেটিক জেনারেলের মধ্যে হলো শুধু সিমটম গুলাকে দিয়ে বিন্যাস করা হবে, রোগের নাম দিয়ে নয়, সিমটম দিয়ে। এই যে পায়ে দুর্গন্ধ পতগর আমি যেভাবে বললাম, এটাকে বলে সিমটোমেটিক জেনারেল সিমটোমেটিক রেপার্টরি। যেমন ক্যান্সার রেপার্টরি, বনিকুশনের রেপার্টরি, এগুলো হলো সিমটোমেটিক রেপার্টরি। আর জেনারেল মাঝে আরেকটা আছে ক্লিনিক্যাল রেপার্টরি। রোগের নাম বা কোনো লক্ষণের প্যাথোলজিক্যাল নাম দিয়ে ওষুধগুলো বিন্যাস করা হয়, এগুলো ক্লিনিক্যাল রেপার্টরি। যেমন এবং জেনারেল, যেমন পরীক্ষা রেপার্টরি, এটা একটু জেনারেল ক্লিনিক্যাল রেপার্টরি। আর একটা গ্রুপ পার্টিকুলার রেপার্টরি হলো পার্টিকুলার রেপার্টরি। এটা জেনারেল, এখানে সব কিছু থাকবে না, এখানে শুধু কিছু অংশ থাকবে। কি কিছু অংশ, এটাকে আবার দু ভাগে ভাগ করে, একটা বলে রিজিওনাল রেপার্টরি, একটা বলে স্পেশাল রেপার্টরি। রিজিওনাল রেপার্টরি হলো একটা পার্টিকুলার সিস্টেম নিল, রেপার্টরি অফ দ্য রেসপিরেটরি সিস্টেম, রেপার্টরি অফ দ্য স্কিন। দেখেন একটা অঙ্গকে নিয়ে রেপার্টরি, এখানে শুধু স্কিনেরই পাবেন আপনি, এখানে শুধু রেসপিরেটরি সিস্টেমেরই পাবেন। রেপার্টরি অফ দ্য লিভার, শুধু লিভারের লক্ষণ পাবেন। আর একটা হলো স্পেশাল, স্পেশালটা কি, এটা হলো পার্টিকুলার একটা রোগ, রেপার্টরি অফ ডায়রিয়া, রেপার্টরি অফ ফিভার। দেখেন একটা পার্টিকুলার রোগ নিয়ে রেপার্টরি, সবটা কিন্তু কাজে লাগে যায়, যে কাজে লাগাইতে জানে তার সবটাই লাগে। আমরা আলহামদুলিল্লাহ আমরা সবটাই ব্যবহার করি, কিন্তু যারা নবিস তাদেরকে বলবো শুধু আপনি এই যে লজিক্যাল ইউটিলিটারিয়ান রেপার্টরির জেনারেলের সিমটোমেটিক রেপার্টরি শুধু ব্যবহার করবেন। আপনি ওই ক্লিনিক্যাল পড়ে যাবেন, আপনি ভুল পথে চলে যেতে পারে যদি আরো অভিজ্ঞ না হয়। এই জন্য আপনি ক্যান্সার রেপার্টরি, বনিকুশনের রেপার্টরি, সিনথেসিস আছে, আপনার রবিন মার্ফিও কিছুটা ক্লিনিক্যাল বাট বেশিরভাগই সিমটোমেটিক। তারপর ধরেন কমপ্লিট রেপার্টরি আছে, ফাটকের রেপার্টরি আছে, ব্যবহার করতে পারে। আচ্ছা, আবার রেপার্টরিকে অন্যভাবে আবার ক্লাসিফিকেশন করা হয়েছে, কি, একটাকে বলে বুক রেপার্টরি, আরেকটাকে বলে কার্ড রেপার্টরি, আর একটা বলে কম্পিউটার রেপার্টরি। এটা আবার কি, বুক রেপার্টরি হলো যে বইয়ের ফর্মে রেপার্টরিটা বানানো, বইয়ের পাতায় পাতায় বিন্যস্ত করা হয়েছে তার যে লক্ষণের ইন্ডেক্সকে। যেমন ক্যান্সার রেপার্টরি, বনিকুশন রেপার্টরি, যেটা আমাদের সামনে আছে সবগুলোই, সিনথেসিস রেপার্টরি, বনিকের রেপার্টরি, ফাটকের রেপার্টরি, এগুলো হলো বুক রেপার্টরি। আবার আরো ধরেন এখন থেকে 70-80 বছর আগে বা 100 বছর আগে কিছু কিছু হোমিওপ্যাথির মাথায় আসলো যে না, আমরা এটা আরো একটু ম্যাজিক্যাল বা আরো একটু সহজ করি, আমরা রেপার্টরি করণটাকে, এটা পুরো রেজিয়নটাকে। তারা করলেন কি, বইয়ের পেজ না, একটা করে কার্ড বানালেন, একটা সিমটম মানে একটা কার্ড। এই ধরেন মনে করেন 9000 কার্ডের একটা রেপার্টরি, এখানে 9000 রুব্রিক আছে, 9000 লক্ষণ শিরোনাম আছে। যেমন ফিল্ডস, ডক্টর ফিল্ডস কার্ড রেপার্টরি, ডক্টর যুগল কিশোর কার্ড রেপার্টরি। ডক্টর যুগল কিশোরের কার্ড রেপার্টরি খুবই জনপ্রিয় ছিল এক সময়। ধরেন এই যে 70-এর দশকে আমি নিজে ছাত্র অবস্থায় 7200 রুপি দিয়ে তখনকার দিনে কিশোর কার্ড রেপার্টরি কিনেছি।
900 কার্ড এখন আছে আমার 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 চেম্বারে। এবং এটা অনেকদিন ব্যবহার করছি, কিন্তু আমি বাংলাদেশে আমি জানি না, আমার ধারণা আমি একমাত্র যে কিশোর কার্ড ল্যাবরেটরি পুরোপুরি জানতাম, পড়তাম, ব্যবহার করতাম এবং অনেককে শিখেছি। কিন্তু পরবর্তীতে যখন কম্পিউটার সফটওয়্যার বেড়ে গেল, তখন কার্ড ল্যাবরেটরির কদর কমে গেল। কারণ কার্ড ল্যাবরেটরি থেকে আরো ইজিলি এবং আরো এফেক্টিভলি ল্যাবরেটরাইজ করার পদ্ধতি বের হয়ে গেল। কিন্তু একটা সময় ছিল কিশোর কার্ড ল্যাবরেটরি দিয়ে মনে করেন আপনি, আমরা যখন ল্যাবরেটরির ক্লাস করাবো এইগুলা ডিটেইল পড়াবো। কার্ড ল্যাবরেটরির সুবিধাটা কি দেখেন, মনে করেন আমি এই যে এই রুগীটারই ধরেন যে তার পায়খানার রাস্তায় ফিশার আছে, ফিশার তো বলবো না, যে তার পায়খানা খুব ব্যথা হয়, পায়খানা শক্ত পায়খানা হয়, পায়খানা করার সময় তার অত্যন্ত ব্যথা, লং লাস্টিং ব্যথা, অনেকক্ষণ ব্যথা থাকে, নাচে একেবারে সে। আবার জেনারেলি দিকে সে শীতকাতর, সে আপনার ফ্যাট খেতে পছন্দ করে, চর্বিওয়ালা মাংস পছন্দ করে। মানসিকের মাঝে দেখি যে সে অত্যন্ত বদরাগী, অত্যন্ত রাগী, লোকের সাথে খুব কঠোর ব্যবহার করে, কর্কশ। আবার এট দ্য সেম টাইম সে সিম্পেথেটিক, অন্যের কেউ যদি খুব কষ্ট থাকে তার প্রতি সে খুব দয়ালু, সে অনেক কিছু দান খয়রাত করে। আমি এই যে রোগীর লক্ষণগুলা, সে আমি 5টা লক্ষণ নিতে পারি এখান থেকে। দেখি, একটা হলো রেকটাম পেইন, স্টুল ডিউরিং লং লাস্টিং, একটা কার্ড নিলাম। 2 নম্বর নিলাম যে অত্যন্ত শীতকাতর, আচ্ছা কোল্ড অ্যাগ্রাভিট, যদি বড় কার্ড নিলাম আমি একটা। আরেকটা নিলাম যে সে চর্বি জাতীয় খাবার খুব পছন্দ করে, সে ফর এক্সাম্পল নিলাম জেনারেল ফুড এন্ড ড্রিঙ্কস ফ্যাট ডিজায়ার। আচ্ছা, আরেকটা নিলাম সে খুব ঝাল খেতে, খুব মশলা খেতে পছন্দ করে, দিলাম জেনারেল ফুড এন্ড ড্রিঙ্কস। তারপর দিলাম স্পাইসি ফুড, স্পাইসি ডিজায়ার। আর মেন্টাল থেকে আরেকটা নিলাম যে সে খুব রাগী, খুব ভায়োলেন্ট রাগ, মাইন্ড অ্যাঙ্গার ভায়োলেন্ট অথবা অ্যাট্রিফলস। আবার নিলাম মাইন্ড সিম্পেথেটিক। ধরেন 5টা কার্ড নিলাম, এভাবে 5টা কার্ড তাসের মতো, মনে করেন যে তাস খেলে যে লোকেরা, এই 5টা কার্ডকে নিয়ে আপনি একটা বাড়ি দিলেন টেবিলের উপর, বাড়ি দিয়ে একসাথে মিলাইয়ে আপনি আয়নার দিকে, লাইটের দিকে তাকাবেন এইভাবে, দেখবেন যে আচ্ছা আরো বলি যে এই কার্ডের মাঝে ওষুধের নাম লেখা থাকে না, নাম্বার লেখা থাকে। ওই নাম্বারটার জন্য আবার আরেকটা বই আছে, যেটা বলি ইন্ডেক্স বুক। ওই ইন্ডেক্স বুকে অত নাম্বার কি ওষুধ ইন্ডিকেট করে ওখানে লেখা আছে, 169 এটা হইলো ল্যাকটিক অ্যাসিড, এভাবে লেখা থাকবে এটা। আপনি এখান থেকে শুধু নাম্বারটা দেখবেন, দেখলেন যে 169 নাম্বারটা একদম লাইটটা দেখা যাচ্ছে, মানে 5টা কার্ডের মাঝেই একদম ছিদ্র এক সাইডে, মানে ছিদ্রটা একসাথে পড়ছে আর কি, মানে 5টা কার্ডের মাঝে ছিদ্র একসাথে এবং ওই লাইট দেখা যায় ওই দিকে। তাহলে এটা বুঝতে হবে যে ওই 169 নম্বরের যে ওষুধটা, এটা 5টা লক্ষণই আছে, কারণ 5টা কার্ডের ছিদ্র এক, তাহলে এটা 1 নম্বর। আমি খুলে দেখবো ওই ইন্ডেক্স বইয়ে যে 169 কি অ্যাসিড ল্যাকটিক। আবার দেখলাম একটাতে যে পুরা লাইটটা দেখা যায় না, তবে হালকা লাইট দেখা যায়, মাঝে একটা কার্ড বাধা দিচ্ছে, মানে ওইটা 169 পরে নাইট এর মধ্যে, মানে কেন 4টা লক্ষণ হয়তো মিলছে, একটা মিলে নেই। আচ্ছা, সেটাও আমি দেখে রাখলাম, দেখলাম যে এটা হয়তো আছে 42-42। আচ্ছা, এটা কি দেখলাম, এটা যেন লেখেছিস। তো এইভাবে আপনি যেটা একদম সবটার সাথেই মিলে গেছে, এইটা হলো আপনার 1 নম্বর অ্যাসিড ল্যাকটিক।
এরপরে দেখলেন লেখেছি। এখন আপনি রোগের সামনে তার অ্যাসিডনেটিকের অন্য লক্ষণ আছে কিনা, তার ঠোঁট টোট ফাটা আছে কিনা, তারপরে তার তার নেচার, সে অত্যন্ত শীতকাতর, তার ঘাটা কোনো জায়গায় হলে ঘা শুকাইতে চায় না, কত লক্ষণ আছে অ্যাসিডনেটিকের, আপনার অ্যাসিডনেটিক দিয়ে দেবে। এই জন্য কিশোর কাণ্ডের রেপার্টরি এক সময় আমরা ম্যাজিকের মতো মজা করতাম আমরা, যে এই দেখো এই যে বের করে বললাম। তারপরে যখন কম্পিউটার রেপার্টরি চলে আসলো, তখন দেখলাম যে আরে বাবা, এটা এত মজা, এত সহজ, এবং এত রেপার্টরিকে এত মানে বিভিন্ন ভাবে আপনি ব্যবহার করতে পারেন, যে ওখানে নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এই জন্য কিশোর ডক্টর যুগল কিশোর নিজেই বলছেন, উনি মারা গেছেন কিছুদিন আগে, অত্যন্ত বড় মাপের ছিলেন ইন্ডিয়ার, দিল্লির। উনি ডক্টর বি কে সরকারের ছাত্র ছিলেন, কলকাতা থেকে ডিএমএস করেছেন, বহুত বড় মাপের হোমিওপ্যাথ। উনি হোমিওপ্যাথিক মেডিকেল ইন্ডিয়ার প্রেসিডেন্টও ছিলেন। তিনি বলছেন যে আমি নিজেই বলছি, যেহেতু কম্পিউটার সফটওয়্যার বের হয়ে গেছে রেপার্টরি, এখন আর আমার কার রেপার্টরি ইউটিলিটি আর নেই। উনি নিজে বলছেন। কম্পিউটার রেপার্টরির মধ্যে অনেক ধরনের আছে, দেখেন রাডার আছে, কারা আছে, ম্যাক রেপার্টরি, হোমপাথ, অনেক। আমি 1995 সালে, তখন আমি রাডার খুব ভালো ব্যবহার করি। আমেরিকা থেকে একটা রেপার্টরি বের হলো, এটার নাম কম্পিউটার রেপার্টরি, ম্যাক রেপার্টরি। আমি যোগাযোগ করলাম, আমি তখন বিদেশে থেকে অনেক পয়সা আমার হাতে, তো যোগাযোগ করলাম, তো কত দাম বলো, $4000। অনেক বাপরে বাপ, 95 সালে $4000 দেখেন। আমি বললাম না, এটা না যাবে না, কিন্তু ওই যে পয়সাও আছে, অনেক পয়সা কামাই তখন, আবার শখ, হোমিওপ্যাথির শখ, বুঝেন না। আমি আবার যোগাযোগ করলাম যে ভাই কিছু কমে দিতে পারো কিনা তোমরা। $4000 তো আমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একজন মানুষ, এত টাকা আমি কি করে দিব। বলে হ্যাঁ, একটা করতে পারি, যারা স্টুডেন্টদের জন্য এটা $2500। আমি তো স্টুডেন্ট না, মিথ্যা কথা বলতেও আমার বাধ্য। আমি বললাম দেখো, আমি তো স্টুডেন্ট না, আমি তো অলরেডি কোয়ালিফাইড ডাক্তার। আমি আরো 14 বছর আগে অলরেডি আমি হোমিওপ্যাথ হয়ে গেছি। এখন তোমরা আমাকে স্টুডেন্টদের হিসাবে দিতে পারো কিনা দেখো, মানে আমাকে হেল্প করার জন্য। আমি খুব ইন্টারেস্টেড তোমাদের এই রেপার্টরির জন্য। আমাকে যদি এটা দাও, আমি ব্যবহার করি, আমি এই সম্বন্ধে কিন্তু অনেক জায়গায় রিভিউ লিখবো, অনেক হোমিওপ্যাথিক পত্রিকা আমি লেখালেখি করি, আমি রিভিউ লিখবো, এবং তোমাদের লাভ হবে তাতে। এরা আমার কথায় পটলো, বলে হ্যাঁ তোমাকে আমরা দেবো, তবে তুমি কমসে কম 3টে হোমিওপ্যাথিক পত্রিকায় রিভিউ লিখে আমাদেরকে পাঠাতে হবে, এটি শর্ত। আমি কোনো সমস্যা নাই। সেই ম্যাক রেপার্টরি $2500 ওই সময়। ওটা আরো ভালো ছিল, এটার থেকে ভালো। ওটা গ্রাফিক্যালি গ্রাফ দিয়ে আপনি মেডিসিনকে এভালুয়েট করতে পারতেন, গ্রাফ দিয়ে। এই জন্য এখন যে আমরা রেপার্টরি ব্যবহার করি, আপনি একসাথে 10টা থেকে 18টা পর্যন্ত, বা আরো বেশি হলে বেশি রেপার্টরি একসাথে ব্যবহার করতে হবে একটা রোগীতে। একটা রোগীর লক্ষণ দেখলাম যে আমি সিনথেসিসে নাই তো নাই, কেনটা নাই তো নাই, তাহলে দেখো 18টা রেপার্টরি কোনটাতে আছে, দেখো যেটাতে আছে সেটার থেকে আমি এটা ঠিক করতে পারি। আর একটা সিমটম হলো যে ওইটাও কেন্টে নাই তো নাই, এটা সিনথেসিস থেকে নিলাম, আর দেখলাম যে এখানে নাই, রবিন ভাটি, চলো রবিন ভাটি থেকে। এভাবে নিয়ে আপনি অ্যানালাইজ করতে পারেন, তাহলে কত সুবিধা দেখেন। যাই হোক, আমি বলি যে আবার রেপার্টরি করতে করতে এমন জন্য হয় না যে আমি ওই যে ম্যাথমেটিক্যাল আমি দুর্বল হয়ে যাই, না, সেটা হওয়া যাবে না। ম্যাথমেটিক্যাল জ্ঞান একদম যত বেশি আপনাকে অর্জন করতে হবে, আয়ত্তে আনতে হবে। এখন আপনি যদি রেপার্টরি ব্যবহার করেন, আপনাকে আরো ক্ষুদ্র করে দিবে, আপনার মেধাটাকে, আপনার যে ওষুধ সিলেকশনের ক্ষমতাটাকে আরো শানিত করে দিবে। এটা আমরা আগাই আর একটু। এখন আমরা এখানে বেশি বলবো না, এই যে রেপার্টরি করবেন, আমি একটু রেপার্টরিতে ঢুকলাম এখন, যে রেপার্টরি কিভাবে করবেন আপনি। রেপার্টরি করার স্টেপস আছে, স্টেপ গুলো আমি একটু বলি। এখানে রেপার্টরি করার শর্ত আছে, দেখেন। ফার্স্টই হলো একটা প্রপার কেস টেকিং। আপনি রেপার্টরি করতে গেলে একটা খুব, আমরা যেভাবে কেস টেকিং এর কথা বলে আসছি, আদর্শ কেস টেকিং
এভাবে একটা কেস টেকিং করতে হবে, যেমন করে অর্গানন 80 থেকে 104 পর্যন্ত হানিম্যান যেভাবে বলছে। সেকেন্ড করবেন সর্টিং অফ সিম্পটম, ওই লক্ষণ বাছাই করবেন। থার্ড করবেন প্যারাফ্রেজ করা। প্যারাফ্রেজ মানে কি? এই যে আমি একজনকে শিখিয়েছি, আমরা বড়ভাবে শিখাবো আরো আরো বড় অডিয়েন্সকে। আমরা সম্ভবত ঈদের পরে বা একটা সময় আমরা জানাবো, আমরা পরিষদের পক্ষ থেকেই একটা একটা ফুল সেশন নিব আমরা রেপার্টোরাইজেশনের উপর, উইথ পেমেন্ট, যেটা পরিশোধে পাবে পয়সাটা। এবং এটা আমি বলবো যে যারা শিখবেন এরা অত্যন্ত মূল্যবান একটা কোর্স করলেন বলে আপনি নিজে নিজেকে প্রশংসা করবেন এক সময়। আচ্ছা, তাহলে হলো প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ মানে কি? প্যারাফ্রেজিং হলো যে রোগীর ভাষাকে রেপার্টরি ভাষায় রূপান্তর করা, কনভার্টিং সিম্পটমস অফ পেশেন্ট ইনটু রুব্রিক্স অফ রেপার্টরি। আপনি লক্ষণ, এই যে মনে করে লক্ষণ বাছাই করলেন, 7টা লক্ষণ দিলেন, প্রতিটা লক্ষণ লিখে এর পাশে আপনি রুব্রিকটা লেখেন, এর রুব্রিকটা লেখেন এবং ব্র্যাকেটে পেজ নাম্বার লেখেন যে কোন পেজে এই রুব্রিকটা আছে। এটাকে বলে প্যারাফ্রেজ করা। আপনি 7টা লক্ষণকে 7টা রুব্রিকে রূপান্তর করলেন এবং এই রুব্রিকের পাশে ওষুধগুলা লিখে রাখলেন গ্রেড সহ। মনে করুন সাপের ভয়, মাইন্ড, ফিয়ার, স্নেক, এখানে হয়তো 13টা মেডিসিন আছে, 13টা মেডিসিন লেখেন, লেখে শীষ 2, এটা গ্রেড 2, লেখেন গ্রেড 3, এইভাবে লিখেন আপনি। এভাবে আপনি 7টা লক্ষণকে 7টা রুব্রিকে রূপান্তর করে তার ওষুধগুলা পাশাপাশি লিখলেন। এখন এই যে ওষুধগুলা লিখলেন গ্রেড সহ, এটাকে আপনি স্কোরিং করবেন। এটাকে বলে স্কোরিং করা। এটা আমরা শিখাবো। স্কোরিং করবেন। স্কোরিংটা করবেন কি? যেখানে যে মেডিসিন গুলা সর্বোচ্চ সংখ্যক সিমটমের মাঝে আছে ওইগুলার কত গ্রেড পেয়েছে, উপরে গ্রেড আর নিচে হলো নাম্বার অফ রুব্রিক্স কাভার, এইভাবে লিখতে হয়। আগে গ্রেড মনে করেন 21টা গ্রেড, 21 গ্রেড হয়েছে, আর 7টা লক্ষণের মধ্যে 6টাতে আছে, তাহলে 21/6 এভাবে লিখবেন। এইভাবে ওষুধগুলোকে সাজাবেন। সাজিয়ে যেটা হাইয়েস্ট স্কোর এবং ক্রমান্বয়ে হাইয়েস্ট, তারপরে নেক্সট হাইয়েস্ট, এরকম 3 থেকে 5টা মেডিসিনকে আপনি বাছাই করবেন। এই 5টা মেডিসিন বা 3টা মেডিসিনকে রোগীর সঙ্গে কথা বলে মেটেরিয়ালকে কনসাল্ট করে একটা মেডিসিন আপনি সিলেক্ট করবেন। তাহলে দেখেন এখানে কি করলো রেপার্টরি, আপনি কিন্তু এক মেডিসিন আনলো না, সে যদি সে হাইয়েস্ট দেয়, হাইয়েস্ট দিতে সে আপনাকে একটা গ্রুপ অফ মেডিসিনের মধ্যে এনে ছেড়ে দিল আপনাকে। এখন এই গ্রুপ অফ মেডিসিন 3টা বা 5টা, এর থেকে একটা মেডিসিনে আসা, এটা আপনি আসবেন আপনার মেটেরিয়াল নলেজের মাধ্যমে। তাহলে মেটেরিয়াল ইজ দ্য আলটিমেট, বা এটা বলবেন আপনি সুপ্রিম কোর্ট, যেগুলো আলটিমেট জাজমেন্ট বাই মেটেরিয়াল করে একটা মেডিসিন আসবেন আপনি। এই হলো মোটামুটি রেপার্টরি স্টেপ। এখন আবার দেখেন ওরে বাবা, রেপার্টরি করার প্রসেস আছে। আমি জানি না বাংলাদেশে যারা রেপার্টরি শেখান এরা এইভাবে শেখান কিনা, আমার জানা নাই। আমরা এইভাবে শিখেছি এবং এটি হলো আসল পন্থা। যদি আমরা শিখাই এভাবেই শিখাবো। এটা যারা রেপার্টরি গুরু তারা এইভাবে শিখতেন, এইভাবে শিখাতেন। কি কি প্রসেস আছে? টোটাল এডিশন প্রসেস, এডিশন উইথ ডিডাকশন প্রসেস, এডিশন উইথ এলিমিনেশন প্রসেস, এডিশন উইথ ডিডাকশন এন্ড এলিমিনেশন প্রসেস, জেনারেল সাবট্রাকশন প্রসেস, subtraction with deduction process, subtraction with rearrangement of symptom, subtraction with deduction and rearrangement of symptom, finger is process, card process, computer process. আমরা এর বেস্ট প্রসেস হলো 1 নম্বরটা, টোটাল এডিশন প্রসেস হলো বেস্ট। এখানে মেডিসিন মিস হওয়ার সম্ভাবনা কম। আর সবচেয়ে শর্টেস্ট এবং মুন্সিয়ানা যুক্ত প্রসেস সেটা হলো ফিঙ্গারিং প্রসেস। আমরা যখন রেপার্টরি শিখি আমাদের গুরুরা বলে খবরদার ফিঙ্গারিং এ যাবা, ফিঙ্গারিং প্রসেসে যাবা না, এটা বয়স 40 পার হলে তখন ফিঙ্গারিং এ যাবা। আমরা তো ইয়াং ছিলাম, ধরেন বয়স কত 22-23, তখন ওই আগে ফিঙ্গারিং এ যাওয়ার চেষ্টা।
যখন রোবটরি শিখে ফেলছি তখন হাত নিষ্পিস করে তখন ফিঙ্গারিং করতাম। ফিঙ্গারিংটা একটু বুঝে নেই কিভাবে করতে। ফিঙ্গারিং হলো আপনার দেখেন একটা হাতের মধ্যে কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। তাহলে আপনি এই যে একটা কেস টেকিং করেন, কেস টেকিং করেন, লক্ষণ বাছাই করেন, লক্ষণ বাছাই করবেন 5টা, ম্যাক্সিমাম 5টা। হয়তো আপনি 8টা 10টা করলেন, এর থেকে আবার 5টা বাছাই করেন যেটা বেশি ইম্পর্টেন্ট। রেপার্টরি থেকে আপনি প্রথমে ধরে মাইন্ড বের করলেন, মাইন্ড বের করলেন কি? সাপের ভয়। আচ্ছা চলো, মাইন্ড, ফিয়ার, স্নেক। এখানে আপনি কানে আঙ্গুলটা দিলেন, এই রেপার্টরির ভিতরে কানে আঙ্গুল দিয়ে রাখলেন। আচ্ছা সেকেন্ড যান, সেকেন্ড লক্ষণ কি কি? যে সে অত্যন্ত সন্দেহপ্রবণ, খুব সাসপিশিয়াস, মনে করে তাকে বিষ দেবে কেউ, বা সে তার বন্ধু না, সে তার ক্ষতি করার চেষ্টা করে। আপনি এখানে নিলেন মাইন্ড সাসপিশিয়াস, বা আরো যদি ছোট করেন যে বলেন যে তাকে বিষ দেবে বা এরকম চিন্তা করে, এই সাসপিশিয়াস এর মধ্যে দেন আরেকটা আঙ্গুল, কানে আঙ্গুল দিলেন, এরপর দেন আপনি রিং ফিঙ্গার। এখন আসেন জেনারেলি। জেনারেলি কি দেখেন যে সে খুব খুব না, মোটামুটি গরম খাতর এবং সহ্য করতে পারে না। ওরে বাবা, সূর্য তাপে তার খুব অসহ্য। তাহলে আপনি বের করেন জেনারেল, সান, এক্সপোজার টু সান, এখানে দিলেন এই আঙ্গুলটা, নেক্সট আরেকটা। এখন সে হয়তো ধরেন সে ফিশারের রোগী, আসেন আপনার এনাসে চলে আসেন, রেকটামে চলে আসেন। রেকটামে কি? যে তার খুব ব্যথা হয় এবং ব্যথা অনেক সময় থাকে। যারা আসেন, বের করলেন আপনি রেকটাম পেইন, স্টুল ডিউরিং, লং লাস্টিং। এখানে আবার দিলেন এই আঙ্গুলটা, এই ইন্ডেক্স ফিঙ্গারটা। লাস্ট সে বলছে যে গরম পানি দিলে আরাম, গরম জলে আরাম। ওকে, আপনি বের করেন রেকটাম পেইন 1 বাথ ml, এখানে দিলেন আপনি বুড়ি আঙ্গুল। দিলে এই রেপার্টরির মধ্যে, বইয়ের মধ্যে আপনি এগুলো দেখাই আমি, আপনি এই 5টা আঙ্গুল 5 জায়গায় ঢুকে দিলেন। 5টা আঙ্গুল কিন্তু 5টা রুব্রিক ইন্ডিকেট করতেছে। পরে আপনি এইভাবে দেখবেন, প্রথমে মাইন্ডটা দেখবেন, প্রথমটাতে আছে কি আছে কিনা। আরে বাবা, কিন্তু লেখেসিস দেখতেছি খুব আছে। আচ্ছা, সাসপিশিয়াস লেখেসিস আছে, হায়োসেমাস আছে, আবার হায়োসেমাস ওদিকে এটাতে নাই সাপের ভয়ে। আবার আছে দেখি তো রোদ সহ্য করতে পারে না, আর সেখানে দেখি নেট্রামিউর আছে, ব্রায়োনি আছে, আবার এখানে লেখেসিসও আছে। আবার নেট্রামিউর অন্য জায়গায় নাই, লেখেসিস ওই বাকিগুলোর মধ্যে আছে। আচ্ছা দেখি তো ফোর্সটা কি? যে পায়খানার রাস্তায় ব্যথা করে পায়খানা যাওয়ার সময় এবং লং লাস্টিং অনেক সময় থাকে। আর এখানেও লেখেসিস আছে, এখানে অ্যাসিড নাইট্রিক আছে, আবার অ্যাসিড নাইট্রিক অন্যগুলোতে নাই। ফোর্থটা দেখলেন, আরে বা এত দেখি গরম পানি দিলে আরাম হয় পায়খানার রাস্তায়। এই যে রেকটাম পেইন 1 বাথ ml, এখানেও দেখেন আরে অ্যাসিড মিউর আছে, লেখেসিস আছে, রাটানহি আছে। তাহলে কি পেলেন আপনাদের? এই 5টার মধ্যেই লেখেসিস আছে। এই যে হয়ে গেল আপনার লেখেসিস। এটাকে বলে ফিঙ্গারিং প্রসেস। তো ওই যে বললাম না, ছোট বাচ্চাদেরকে আপনি যেটা না করবেন সেটাই করে আমাদের গুরুরা বকতেন। এই আমরা ফিঙ্গারিং প্রসেস করতাম। তো এটা ধরেন মজার মাধ্যমে শেখা। রেপার্টরি আমাদের ভিতরে ঢুকে গেছে। রেপার্টরি 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 মানে কত বেশি শেখা যায়, ভালোভাবে শেখা যায়। আচ্ছা, আমরা শেষ। আচ্ছা, এরপর এটা হলো প্রসেস অফ রেপার্টরি। এটা আমরা যখন রেপার্টরি পড়াবো, খুবই ইম্পর্টেন্ট। যে এগুলো শিখেন নাই, উনি আপনি ভালো হোমিওপ্যাথি শিখেন নাই, হোমিওপ্যাথি শিখে আপনার ইনকমপ্লিট হয়েছে যদি এইগুলো আপনি না বুঝেন। আপনি হোমিওপ্যাথি রেপার্টরি শিখেন নাই, রেপার্টরাইজেশন শিখেন নাই। যে গুরু আপনাকে পড়াইছে, যেগুলো পড়ায় নাই, সে নিজেও বোঝে না, সেও ভালো করে রেপার্টরি পড়া শিখে নাই। এই জন্য আপনি এগুলো হলো একদম অরিজিনাল গুরুদের প্রসেস। নেক্সট যাই আমরা। এখন আপনি মেডিসিন সিলেকশন হয়ে গেল, আইদার মেডিকেল নলেজ থেকে করলেন অথবা আপনি রেপার্টরির হেল্প দিয়ে করলেন। মনে করেন আপনি আপনার মেডিসিন হলো অ্যাসিড নাইট্রিক। কারণ অ্যাসিড নাইট্রিক আপনি মেডিসিন তো পেয়ে গেলেন, তাকে কি ডোজে দিবেন, কি পটেন্সিতে দিবেন, এটা সিলেক্ট করতে হবে না? আচ্ছা, তাইলে
আপনি যদি 50 মিলিসিমেল বা 50 সহস্রতমিক পদ্ধতির ইউজার হন, ব্যবহারকারী হন, আপনার জন্য একদম হানিম্যান একদম পানির মতো সোজা করে দিয়ে গেছে সিলেকশন অফ পটেন্সি এন্ড ডোজকে, পানির মতো সোজা। কারণ হানিম্যান জানতেন যে সেন্টাসিমেল পদ্ধতিতে ওই যে সমস্যাগুলো হয়, এই জন্য তিনি আরো এটার পদ্ধতি আবিষ্কার করলেন। যদি তিনি প্রকাশ করে যেতে পারেন নাই, পরবর্তীতে প্রকাশ হয়ে যাবে এখন বিশ্বব্যাপী এই পদ্ধতি প্রচলিত। 50 মিলিসিমেল পটেন্সি বা এলএম পটেন্সি বলা হয়, বাংলাতে আমরা বলি 50 সহস্রতমিক পদ্ধতি, কে বলে নতুন শক্তি, যেটাই বলেন। এতে আপনার সিলেকশন অফ পটেন্সি এন্ড ডোজ একদম পানির মতো সোজা। কি কেন সোজা? কারণ আপনি এটা একুট কেস হোক, ক্রনিক কেস হোক, পুরুষ হোক, মহিলা হোক, বাচ্চা হোক, বুড়া হোক, প্যাথোলজিক্যাল কেস হোক, আবার খুব হাইলি মেন্টাল কেস হোক, সবটাতে একই পটেন্সিতে শুরু করবেন, M1 বা M2, M1 না পেলে M2, এবং প্রতিটা পটেন্সি ব্যবহার করে করে আগাবেন। আপনি M2 ব্যবহার করছেন, তারপর M3, M3 পরে M4, এরপরে M5, এখন যান 10 পর্যন্ত যান, বা আপনার যা লাগে না যান। প্রতিটা পটেন্সি ব্যবহার করে, একটা তো লাভ দিতে পারবেন না, লাভ দেওয়ার কোনো জায়গায় নেই এখানে, কারণ লাভ তো এমনি বন্ধ হয়ে গেছে। আপনার একটা পটেন্সি থেকে তার সেকেন্ড পটেন্সিতে 50,000 গ্রাজুয়েশন হয়েছে, 50,000 টাইমস বেশি উঠায়। M1 থেকে M2 50,000 গুণ খিনাইতো, আপনি লাভটা দেবেন কোথায়? আপনি সেন্টাসিমেলে 30 থেকে 200 কই কতটুকু ডিফারেন্স? তা তো অনেক ডিফারেন্স। আপনি 30 থেকে 31 দেবেন না, 31 থেকে 32 দেয় না সেন্টাসিমেল। কেন দেয় না? এটারও মানে আরামই বলবো যে কেন 30 এর পরে 200 আসে, কেন 200 পরে 300 আসে না, কেন 400 আসে না, কেন সরাসরি 1000, 1000 পরে কেন 2000 দেয় না, 2001 দেয় না, 2002 দেয় না, কেন 10,000 দেয়? নিশ্চয়ই এটা আপনাদের মনে প্রশ্ন জাগে বা জাগা উচিত যারা সেন্টাসিমেল ব্যবহার করেন। আচ্ছা, আমি সেন্টাসিমেল ব্যবহারকারীদের ডিসকাস করছি না, আমি যেটা বলছি যে প্রথমে আমি এলএম পটেন্সির কথা বলি, যে এটা একদম সহজ এবং এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম, রোগীর অ্যাগ্রাভেশনের সম্ভাবনা অনেক কম। কেন? একটা বললাম, প্রতিটা পটেন্সি আপনি ব্যবহার করছেন, এই জন্য সবগুলো পটেন্সি পাওয়া যায়। আপনি যদি M1 থেকে M15-20 রাখেন আপনার চেম্বারে, এনাফ একটা রোগী চিকিৎসা করার জন্য। 2 নম্বর সুবিধা হলো এটা আপনি দিবেন পানিতে গুলে, 7 ডোজ বা 10 ডোজ বানিয়ে দিবেন। ডেইলি দিতে পারেন, একদিন পরে পরে দিতে পারেন। আবার রোগী যদি খুব সেন্সিটিভ হয়, যেমন কদিন আগে আমি একটা রোগীকে মেজেরিয়াম দিলাম M2, আমি একদিন পর শুরু করলাম প্রথম কাপ থেকে। এরপরে অনেক রোগী দেখা যায় যে বলা তো বেড়ে যাচ্ছে। আপনি ইচ্ছা করলে এটা বলবেন যে ঠিক আছে, আপনি এখন থেকে সেকেন্ড কাপে যান বা আরেকদিন বাড়ান, 2 দিন পরে দেন। আপনি খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন তার যদি কোনো সাইড এফেক্ট বা তার কোনো বৃদ্ধি যদি থাকে। আপনি ওষুধ স্টপ করে দিতে পারেন, যে আপনি 3 দিন বন্ধ করে দেন। একটা সুবিধা সেন্টাসিমেল, যেটা আপনি পারতেছেন না, সেন্টাসিমেলে মনে করেন আপনি একটা রোগীকে যে বললাম আমি মেজিডিয়াম মনে করেন আমি 1M দিলাম, আর যদি আমি 12 বেশি হিরোইক দিলাম 10M দিলাম, একদম অনেকদিন লাগাও 10M, রোগীর এমন অ্যাগ্রাভেশন হবে, এমন চিল্লাচিল্লি শুরু হবে, আপনার চেম্বারে এসে এমন কিলাকিলি শুরু হবে যে শেষ করে দিয়েছেন আমাকে, আমি থাকতে পারতেছি না। আপনি কি করবেন? কমাইবার কোনো রাস্তা আছে? কারণ আপনি তো তীর মেরে দিচ্ছেন একদম, এটাকে আর কমাইতে পারবেন না, পাতলা করতে পারবেন না। হয় অ্যান্টিটেট করবেন, আর নাইলে ভাগবেন আপনি। কিন্তু দেখেন, আপনি 50 মিলিসিমেলকে আপনি আপনার হাতের মাঝে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন তার সব কিছু। আরেকটা হলো, আপনি সুবিধাটা দেখেন, আপনি একটা রোগীকে ওই যে বললাম, সে আপনি অ্যাসিড-নাইট্রিক দিলেন, অ্যাসিড-নাইট্রিক কত দিলেন? অ্যাসিড-নাইট্রিক 1M দিলেন। এখন রোগী 2 সপ্তাহ পরে এসে বললো, বা 3 সপ্তাহ পরে আসলো, এসে বললো আমার তো ডায়রিয়া হয়ে গেছে, অথবা বলে আমার জ্বর হয়ে গেছে, খুব জ্বর, মাথা ব্যথা, পারছি না একদম। দেখলেন হ্যাঁ 102 জ্বর,
আপনি তার লক্ষণ সাহায্যে মনে করলেন যে চলো ওইটা তো ব্রায়োনিয়া মনে হচ্ছে, আপনি ভুলে গেলেন অ্যাসিড নাইট্রিক, চলো দিলেন ব্রায়োনিয়া, এবার এটা কত, সে 200 দিলেন, বললাম 200 দিলাম, এই 200ই আপনি এইভাবে খান। এখন দেখা গেল রোগীর 2 দিন পরে তার জ্বর কমে গেছে। এখন আপনি কনফিউশনে পড়বেন যে আসছে আমার কাছে আপনার ফিশার নিয়ে, যার জন্য আমি অ্যাসিড নাইট্রিক দিছিলাম, তখন অ্যাসিড নাইট্রিক যে 1 দিলাম, এখন কি অ্যাসিড নাইট্রিক রইলো না ব্রায়োনিয়া তাকে ক্ষতিগ্রস্ত করলো? তাহলে কি আমি আবার অ্যাসিড নাইট্রিক দেবো, বা দিলে কত দিব? আগে তো 1 দিছিলাম। দেখেন আপনি, এটা কঠিন এই ডিসিশনটা। কেউ বলবে যে না, অ্যাসিড নাইট্রিক তো অনেক ডিপার লেভেলে ছিল, কাজে ও আছে, আর ব্রায়োনিয়া আপনি দিচ্ছেন 200 উল্টা লেভেলে, কাজে ব্রায়োনিয়া আছে, ওইটা রয়ে গেছে। কেউ বলবে যে রয় নাই, ওটা এটার সিমটম পিকচার ডিস্টার্ব করে ফেলছে। অথচ এখানে যদি আপনি 50 ব্যবহার করেন, একদম পানির মতো সোজা, অ্যাসিড নাইট্রিক খাচ্ছিল, এখন তার জ্বর এসে গেছে, আপনি ব্রায়োনিয়া দেবেন, অ্যাসিড নাইট্রিক জাস্ট বন্ধ করুন, বন্ধ করে ব্রায়োনিয়া দেন, M2 দেন, M1 দেন, জ্বর শেষ, ব্রায়োনিয়া বন্ধ, একদিন অপেক্ষা করেন, আবার যেখান থেকে অ্যাসিড নাইট্রিক শেষ বন্ধ করে আসলে ওইখান থেকে শুরু করেন। হাউ ইজি, হানিম্যান নিজে করে দিয়েছেন। এখন কত হইলো, আর দেখেন পাগলও আছে, দেখেন 50 ml অলওয়েজ আপনি পানিতে দিবেন, এটা পুরাতে দেওয়ার কোনো সুযোগই নাই। ইন্ডিয়াতে আমি গিয়েছিলাম এক সেমিনারে, সেকাল মেথডের সেমিনারে, ওকে, ওখানকার একজন কলকাতার নেতা, উনি কলকাতার গুরু, উনি 50 ml ওষুধ দেন, পুরিয়াতে দেন। আমি ইউজুয়ালি এদেরকে খুব বেশি বলি না, কারণ ওখানে গেলে ওরা মাইন্ড করে, ওরা বেশি নেয় না আমাদের কথা, অফেন্ডেড ফিল করে। আমি বললাম না, বলে পারছি না, আমার ইয়ে হচ্ছে। তো আমি দাঁড়িয়ে বললাম যে দাদা, আপনি পুরিয়াতে দিলেন, কেন, অসুবিধাটা কি? আমি সুবিধাটা কি হয়েছে আপনার বলেন? পুরিয়ে দিলে সুবিধা, রোগীরা আমি নিজে খেয়ে দিলাম, যাও। আমি বললাম দেখেন, সেন্টাসিমল ওষুধ পর্যন্ত হানিম্যান পুরিয়াতে দিতে বলেন নাই। কে বললাম? আমি বলতেছি আপনাকে, আপনি 50 ml পুরিয়ে দিচ্ছেন, আপনি ক্রনিক ডিজিজ পড়েন, ক্রনিক ডিজিজ 55th এডিশন অর্গাননের পরে প্রকাশ হয়েছে 1838 সালে। ওইখানে হানিম্যান বলছেন যে সমস্ত হোমিওপ্যাথিক ওষুধ পানিতে গুলে দিতে হবে, পুরাতে নয়। সে জায়গায় আপনি সেন্টাসিমল যেখানে পানিতে দিতে হয়, পুরাতে না, সেখানে আপনি 50 ml যেটাকে ভাগ করে করে দিতে হয়, পাতলা করে দিতে হয়, আপনি পুরিতে দিলেন। উনি খুব মাইন্ড করেন আমার, খুব। আমি বললাম ঠিক আছে, আমি আপনার সঙ্গে আমি আনসার পেয়ে গেছি, আপনার সঙ্গে আমি আর তর্ক যেতে চাই না, আপনি খুশি দেন। অবস্থাটা দেখছেন আপনি, একজন গুরু, উনি এটা হলে হবে না তো। আচ্ছা, আসেন সেন্টাসিমলে এই যে মনে করেন পায়খানা রাস্তায় ব্যথা নিয়ে আসলো, ও বেটাকে আপনি কি পটেন্সি দিবেন? কেউ দিবে 30, কেউ দিবে 200, কেউ দেবে 1M, কেউ 10M, কোন নীতিমালার ভিত্তিতে? বা একটা বাচ্চা আসলো, হ্যাঁ, খুব অসুবিধা করে, খুব মানে আপনার মা বাপ কন্ট্রোল করতে পারে না, খুব একদম খারাপ, মানে তার আচরণ এই সেই। আপনি মনে করলেন তারে ক্যামোমিলা দিবেন, ক্যামোমিলা কত দিবেন? 30 দিবেন, না 1M দিবেন, না 10M দিবেন? কিসের ভিত্তিতে দিবেন বলেন? আবার একটা পেশেন্ট আসলে মনে করুন ব্রেন টিউমার, একেবারে ওরে বাপরে, তার একদম মেনিনজিওমা মাথার পিছনে, এবং এক্সাইট প্যারালিসিস হয়ে গেছে। আপনার মেডিসিন সিলেক্ট করলেন, সে ফর এক্সাম্পল বেরেটেকার বা প্লাম্বাম আয়োড মনে করলেন, কি পটেন্সিতে দিবেন? 30 দিবেন, না 10M দিবেন, না 200 দিবেন? আমি দেখেছি এখানে কিন্তু নীতিমালা আছে, আমাদের অনেকে জানেন না। সেন্টাসিমেল ব্যবহার করে জানেন না এই নীতিমালা। আমিও সেন্টাসিমেল ব্যবহার করছি 20 বছর। আমার প্র্যাকটিস হলো 1981 সাল থেকে, আমি 81 সালে পাস করছি, অ্যাকচুয়ালি 82 সাল থেকে আমি রেজিস্ট্রেশন করেছি 82 সালে, 82 থেকে 2005, তাহলে 43 বছর। এটা ধরেন আমি প্রথম 20 বছর সেন্টাসিমেল করেছি, ওই যে আমার বড় গুরুর সাথে ছিলাম, ওনার ইনফ্লুয়েন্সি পরে। যখন
সন্দীপন চক্রবর্তীর ইনফ্লুয়েন্সে আসলাম, তখন থেকে 50 মিলিসিমোল ব্যবহার করি, কিছু সেন্টাসিমোল ব্যবহার করি, এভাবে। এখন বলা যায় পুরোটাই 50 মিলিসিমোল ব্যবহার করি। কোন ক্ষেত্রে যেখানে 50 মিলিসিমোল ওষুধ পাচ্ছি না আমি, সেখানে হয়তো সেন্টাসিমোল দিই এবং এর সুফল আমি পাচ্ছি। আচ্ছা, তাইলে এখানে দেখেন যারা 50 ব্যবহার, আমি দেখেন কেউ কিন্তু সমালোচনা করছি না, জাস্ট ডিসকাস করছি। আপনারা কেউ অফেন্ডেড হবেন না, কেউ এটাকে ব্যক্তিগতভাবে নেবেন না, এটা জাস্ট ডিসকাশন। আমি দেখে আসছি, যা দেখে আসছি আমার চলার পথে তাই বলছি। একজন বড় মাপের হোমিওপ্যাথ, উনি মারা গেছেন, উনি বোর্ডের মেম্বারও ছিলেন। উনি প্রায়ই ব্রেন টিউমার, ক্যান্সার বা এরকম রোগী হলে উনি বোর্ড করতেন। বোর্ডের মাঝে একজন থাকতেন ডাক্তার নুরুল হুদা তরফদার, বাংলাদেশ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন তিনি। উনি এমবিবিএস হিসেবে যদি উনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন না, উনাকে রাখতেন। আরো আছে, নাম বলি না, আর আমাকেও রাখতেন। আমি যেতে যেতাম না, বাট উনি জবরদস্তি করতেন, না আপনাকে আসতে হবে। একটা ব্রেন টিউমার না, ব্রেন ক্যান্সারের রোগী, এটা যে ব্রেন ক্যান্সার সেটা উনি বুঝেন না, বলেন ব্রেন টিউমার। আমি বললাম দেখেন টিউমার বলেন কি, ডায়াগনোসিসটা দেখেন। তার এমআরআই মধ্যে লেখা গ্লায়োমা অফ দ্য ব্রেন স্টেম। ব্রেন স্টেম, তিনটা জিনিস একত্রে এক ডান্ডার মাঝে দাঁড়ানো। বলে পন্স, মিড ব্রেন এন্ড মেডাল অবলঙ্গাটা, তিনটা অত্যন্ত জরুরি ব্রেনের অংশ। পন্স, মিড ব্রেন একেবারে হার্ট এবং লাংস পুরাটাকে কন্ট্রোল করে, এবং মেডাল অবলঙ্গাটা, এই তিনটাকে একত্রে বলে মিড ব্রেন। মিড ব্রেন, সেই মিড ব্রেনের গ্লায়োমা, গ্লায়োমা মানে ক্যান্সার। আমি ওনার সমালোচনা করি না, বুঝেন নাই, কারণ উনি তো বুঝেন নাই। আমি বললাম ভাই এটা তো ক্যান্সার, এবং সবচেয়ে খারাপ জায়গায়, একেবারে ব্রেন স্টেমের মাঝে। আচ্ছা, আপনি ওষুধ কি দিচ্ছেন? উনি তা দিচ্ছেন আর্নিকা 10 এক, 2 নম্বর দিচ্ছেন ফসফরাস 10, তিনটে ওষুধ, তিনটে 10 দিচ্ছেন। তা আমি বললাম যে আপনি আমাদের জন্য রাখেন নাই কিছু, তিনটা 10 দিচ্ছেন, কতদিন দেখা গেলো যে এই ধরেন 2-3 সপ্তাহের ব্যবধানে একটা 10 দিয়ে তো ফলাফল ভালো দেখেন নাই, আপনি 10 দিলেন কেন আগে বলেন? উনি বলে আরে কি বলেন আপনি, এত খারাপ কেস, একদম পেশেন্টের যা যায় অবস্থা, আপনি 10 দেবেন না? আচ্ছা, আমি এর বেশি বলি না, জাস্ট সংক্ষেপে আমি একটু নীতিমালা বলে আমি শেষ করে দিন, এটা সময় কুলাবে না। এটা কিন্তু সমালোচনা না, জাস্ট পুরা পিকচারটা আপনাদেরকে তুলে ধরলাম। আমি ওনাকে বললাম দেখেন ভাই, আমি যতদূর শিখেছি যে সেন্টাসিমেল ওষুধেরও যে পটেন্সি দেবেন, এটারও একটা নীতিমালা আছে, কখন 30, কখন 200, কিভাবে হাই লো। আমি সংক্ষেপে বললাম যে দেখেন, বলা হয় যে একটা কেস যদি খুব লিশনের লেভেলে হয়, প্যাথোলজিক্যাল লেভেলে, ব্রেন ক্যান্সার, একটা বিরাট আলসার, পেনক্রিয়াসের মাঝে একটা টিউমার, পেনক্রিয়াসের হেড অফ দ্য টিউমার, এখানে আপনি দেবেন একদম লো পটেন্সিয়াল। লো বলতে কিন্তু 3, যারা স্টালওয়ার্ড, লো বলতে এই যে 3x 2x বোঝায় না। লো পটেন্সি বলতে বোঝায় 30 to 100, মিডিয়াম পটেন্সি বলতে বোঝায় 1m, আর 1m এর পরে 10m এন্ড এবাভ বলে হাই পটেন্সি। এটা হলো হোমিওপ্যাথির বাংলা কলার, মনে রাখবেন। আমি বললাম এখানে আপনি 30 বেশি দেবেন কেন, 200 বেশি দেবেন কেন? অবশ্যই দেওয়া ঠিক না। আচ্ছা, এটা হলো লিশনাল লেভেলে প্যাথোলজিক্যাল কেস যদি হয়। আরেকটা কেস আসলে একদম হাইলি মেন্টাল, খুব ডিপ্রেসড, আত্মহত্যা করতে চায় এবং কোনো কাজ করে খালি কান্নাকাটি করে। আপনি সিদ্ধান্ত নেবেন তাকে ইগনিশিয়া দিবেন, বা সিদ্ধান্ত নেবেন তাকে নেট্রামিউল দিবেন, এখানে ধরে টেনে দিবেন, ধরে টেনে, কারণ তার মেন্টাল লক্ষণ এবং খুব হাই লক্ষণ, ইমোশনাল সিমটম, উইলের সিমটম ধরে আপনি দিচ্ছেন, মেডিসিনটা সিলেকশন করছেন। এখানে আপনি 10m বেশিও দিতে পারে, কিন্তু 10m উপরে দেয় না, মানে বড় ওরা 10m থেকে লাগলে পড়ে যায়। তাহলে এখানে আপনি 30 দিলে ভালো কাজ হবে না, এটা সঠিক বিচার হবে না। এখানে 10m, এগুলো একটা লিশনাল কেস, অ্যাকচুয়ালি একটা হাই মেন্টাল কেস। এখন আসেন বাচ্চাদের বেলা, বয়স যত বেশি হবে পটেন্সি তত কম হবে। আমার মতো বয়স্ক লোক, 70 বছর বয়স, আমাকে দিলে আপনি 200 দিবেন, আমি অবশ্যই আপনি 10m CM দিবেন না। আমার কোনো একটা কেসে
আবার ছোট একটা বাচ্চা, আপনি মনে করেন সে 1 বছরের বাচ্চা, আপনি তাকে বা 2 বছরের বাচ্চা, আপনি তাকে কেমন মূল্য দিবেন? গিফট 10M দিবেন আপনি। আচ্ছা, আরেকটাতে আসি, যে একটা ওষুধ আপনি সিলেকশন হচ্ছে খুব ভালো সিলেকশন, একটা খাজে খাজে মিলে গেছে, তার মেন্টাল, জেনারেল এবং পার্টিকুলার মেডিসিনের লেভেল অফ সিমিলিমাম যত বেশি, আপনি পটেন্সি তত বেশি দিতে পারেন। আর এর লেভেল অফ সিমিলিমাম মানে তার যে সিমিলারিটি যত কম হবে, দেখলেন যে মিলে বেশি মিলে নাই, আপনি অত স্যাটিসফাইড না, এখানে কম পটেন্সি দিবেন, এখানে 200। আর আপনি একদম দেখলেন খুব সুন্দরভাবে মিলছে, ওকে, এখানে আপনি দিতে পারেন হাইয়ার পটেন্সি। আচ্ছা, আরো একটাতে আসি, আপনি মনে করেন যেগুলা সাপের বিষ বা কোনো কোনো মিনারেল ওষুধ, যেটা বিষাক্ত মিনারেল, এইগুলো আপনি কম্পারেটিভলি লোয়ার পটেন্সি দেবেন। আর যেটা নিরেট ওষুধ, এই ধরেন গাছপালাতে উদ্ভিদ ওষুধ, আপনার লাইকোপোডিয়াম বা মনে করেন আপনি সে 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 নেট্রামিউর, এগুলো বিষাক্ত না, এগুলো খুব নিরেট পদার্থ, এইগুলা দিবেন আপনার হাইয়ার পটেন্সি। আমি এখানে শেষ করবো, তাহলে দেখেন সেন্টাসিমেল ওষুধেও পটেন্সি দেওয়ার একটা নীতিমালা আছে, যেটা আমাদের অনেক ভাই জানি না, হয়তো অনেকে জানেন না, অনেকে জেনে হয়তো ওইভাবে প্র্যাকটিস করেন না। তাদের জন্য আমি বলবো যে আপনারা জেনে প্র্যাকটিস করেন। আর ওষুধ পুরাতে দেবেন না, পানিতে গুলে দেবেন। হানিম্যানে বলে গেছে পুরাতে কোনো ওষুধ নাই হোমিওপ্যাথিক, অথচ দেখা যায় অনেকে, আমি দেখেছি একটা কাগজের মাঝে পাউডার নেন, ফুটা এইভাবে 2-3 ফুটা ঢালেন পাউডারের মাঝে, ঢেলে এটাকে আবার 4টা ডোজ করেন, ভাগ করে 4টা ডোজ নাও, 4 দিনে 4 ডোজ। এখানে না কোনো শক্তি পরিবর্তন নীতি না কিচ্ছু, দেখা গেল ফার্স্ট ডোজে কাজ করছে, সেকেন্ড ডোজে বৃদ্ধি নিয়ে আসবে, এই কেসে। কিন্তু উনি যদি পানিতে গুলে দিতেন, যে ঝাঁকি দিয়ে আপনি একটা পর একটা খাবেন, তাহলে কিন্তু এই অযাচিত বৃদ্ধিটা আসতো না। কাজেই এই যে বললাম সিলেকশন অফ পটেন্সি এন্ড ডোজ, এখানেও সতর্ক থাকবেন। দেখা গেল মেডিসিনটা আপনি ভালো সিলেক্ট করছেন, কিন্তু পটেন্সি সিলেকশন আপনার রং হয়েছে, ডোজ দেওয়াটা আপনার ভুল হয়ে গেছে, ওষুধে হয়তো দেখবেন মানে এগ্রাভেশন করবে, রোগীর কোনো কল্যাণ হবে না, অকল্যাণ হবে। এরপরে আছে ডায়েট এন্ড রেজিমেন। রোগীর যখন দিবেন, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। একটা রোগীর তার যে ডায়েট, তার স্বাস্থ্যের অনুকূল হয়, ওষুধের জন্য প্রতিকূল হয় না। স্বাস্থ্যের অনুকূল হবে, ওষুধের প্রতিকূল হবে না, ওষুধের অ্যান্টিডোটাল তো হবেই না। এইভাবে আপনি তার ডায়েটটা নির্ধারণ করে দিবেন। একটা যদি দেখেন যে আপনি গাউটের রোগী, তাকে বলবেন পিউরিস রিচ ডায়েট যেন সে খায় না, সে গরুর মাংস খাবে না, ফার্স্ট ক্লাস ফুড এই যে মিট খাবে না, সে বিচি জাতীয় জিনিস খাবে না। ডায়াবেটিস রোগীর অবশ্যই বলবেন যে তুমি সুগার খেও না, পিওর সুগার খাবে না। তারপরে আপনি যেগুলো মাটির নিচের জিনিস আছে, যেমন আলু টালু, এগুলো তুমি কম খাবে। তারপরে একটা হাইপারটেনশনের রোগী, তাকে সল্ট মারা করবেন বা সল্ট এটলিস্ট রেস্ট্রিক্টেড। আমি বেশি দূরে যাচ্ছি না, তাইলে আমরা মেডিসিন সিলেকশনেই আমাদের কাজ শেষ হয়ে গেল না। এরপরে সিলেকশন অফ পটেন্সি এন্ড ডোজ, এটা নির্ধারণ করতে হবে, এবং তার ডায়েট এন্ড রেজিমেন, তার পথ্য তার নির্ধারণ করে দিতে হবে। তাহলে আমাদের কাজ শেষ হলো ফার্স্ট প্রেসক্রিপশনে। আমরা নেক্সট ডেতে যাব সেকেন্ড প্রেসক্রিপশন, ইনশাআল্লাহ। নেক্সট ডেতে আমরা ফলো আপ নিয়ে কাজ করব। সেকেন্ড প্রেসক্রিপশন কিভাবে করতে হয়, দ্বিতীয় ব্যবস্থাপত্র, এখানে ক্যান্টের 12 অবজারভেশন, দ্বাদশ পর্যবেক্ষণ আসবে, এবং ভিতর কাছে 22টা অবজারভেশন আসবে। এই নিয়ে আমরা আলোচনা করব, এবং এরপরের লেকচারে হেরিংস এর ল অফ আলোচনা করে আমরা এই পুরো সাবজেক্টটার ফিনিশিং দেবো আমরা ইনশাআল্লাহ। ওকে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমি মাইক্রোফোন ডক্টর আনোয়ার পাটোয়ারির কাছে হ্যান্ড ওভার করলাম। ডক্টর আনোয়ার পাটোয়ারি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে, অনেক ধৈর্য ধরে লম্বা সময় ধরে আমাদেরকে অত্যন্ত কোয়ালিটিফুল একটি লেকচার উপহার দিয়েছেন। এই জন্য কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমরা হয়তো 1-2টা প্রশ্ন হয়তো নিতে পারি। রাত 11টা প্রায় বেজে গেছে। আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, যার জন্য হয়তো স্যার চাইলেও আগে শেষ করতে পারছিলেন না।
হ্যান্ড রেজ করেছেন ডক্টর মনির উদ্দিন। খুব সংক্ষেপে ছোট করে আপনার প্রশ্ন অথবা মন্তব্যটি করবেন। জি, আসসালামু আলাইকুম স্যার। আসলে আজকে অনেক কিছু শিখছি। মানে হাই পটেন্সি এবং লো পটেন্সি বলতে আমি যা বুঝতাম যে 30 নিচে হচ্ছে লো পটেন্সি, কিন্তু আজকে না আমার আসলে যা জানতাম এটা আমার ভুল। আজকে শুদ্ধটা জানলাম। এখন আমার একটা প্রশ্ন স্যার, ওই যে শিশু বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে ধরেন 1 মাসের বা 2 মাসের যে বাচ্চাগুলি আসে, তাদেরকে আমরা ওষুধগুলি কিভাবে প্রয়োগ করতে পারি? বা দেখা যায় সে ঠান্ডায় খুব সেন্সিটিভ, বা ধরো তার নিউমোনিয়া নিয়ে আসছে, তখন তো আমরা চাইলেও পটেন্সি পানিতে ওষুধ দিতে পারি না, বা তা দিলে তার এগ্রাভেশন হতে পারে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা কিভাবে তার ডোজটা দেবো বা ওষুধটা দেবো বা প্রয়োগ করবো আর কি? ফাইন ফাইন, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমার মতে হানিম্যান বেস্ট স্কেল অফ পটেন্সি আমাদেরকে দিয়ে গেছেন, সেটা হলো 50 মিলিসিমেল পটেন্সি। আমি বললাম যে সেন্টাসিমেল পটেন্সি আমার 3 গুরুর 2 গুরু ব্যবহার করতেন, এবং আমি প্রথম 20 বছর ব্যবহার করেছি। এই জন্য সেন্টাসিমেল পটেন্সি যারা ব্যবহার করেন তাদের প্রতি আমার কোনো ধরনের মানে কি বলবো, তাদেরকে আমি ডিসকারেজ করি না, কিন্তু আমি এনকারেজ করব যে আপনারা চেষ্টা করুন 50 মিলিসিমেল পটেন্সি কিছু কিছু ব্যবহার শুরু করতে। তাইলে আপনি দেখবেন নিজে আপনি এর ফলাফলে আপনি বেশি কনভিন্সড হবেন, এবং আলটিমেটলি বেশি বেশি 50 মিলিসিমেল ওষুধ ব্যবহার করবেন এবং রোগের কল্যাণ হবে। আপনার মনে দিনের কথা বলছি যে আপনি বাচ্চাদের ক্ষেত্রে দেখেন, বেটার হলো আমার মতে আপনি যদি 50 মিলিসিমেল পটেন্সির ওষুধ পান, বিশেষ করে হেপকো কোম্পানির ওষুধ। হেপকো কোম্পানি ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ফর প্রডিউসিং 50 মিলিসিমেল পটেন্সি। এটা বাচ্চাকে দিলে দেখেন আপনি সহজে নিয়ন্ত্রণ করতে পারছেন। একটা বাচ্চার নিউমোনিয়া হলো, এখন নিউমোনিয়ার কেসটাতে আপনার মনে করেন যে তারে আপনি কেলিকার দিবেন, এন্টিমটার দিবেন মনে করেন আপনি, বা মনে করেন একটা বাচ্চার সে এটা মেনিনজাইটিস হইতে পারে, খুব জ্বর এবং খুব ইরিটেবল হয়ে আছে, তাকে আপনি সে লক্ষণ সাদৃশ্যই মনে করেন তাকে আপনি হয়তো সে সিকুটা ভাইরাসও দিবে। এখন আপনি এই ওষুধটা বাইচা যদি অ্যাগ্রাভেশন করে, এই ছোট বাচ্চাদের খুব কষ্ট হয়ে যাবে এবং স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে, এবং আপনি বেশি কিন্তু তাকে ওই যে বললাম ওষুধটাকে ফেরাতে পারবে না তার অ্যাকশন। তাকে আপনি সে কুপ্রা মেটালিকাম দিবেন মনে করেন, কুপ্রা মেটালিকাম একটু তরকার ভাব আছে, হ্যাঁ, আমরা হাই ফিভার, আপনি মনে করেন কুপ্রাম দিবেন। কুপ্রাম যদি 50 মিলিসিমেল দেন, আপনি M2 দেন এবং পানির মাঝে গুলে একটা কাপের মাঝে নিয়ে এর থেকে জাস্ট 1 চামচ মুখের মাঝে দিলেন। এটার বৃদ্ধি, যে কোনো ধরনের বৃদ্ধি আপনি সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু যদি কুপ্রামেট আপনি মনে করেন ছোট বাচ্চাকে বেশি দিতে হয়, আপনি 1M দিলেন, তার কোনো অ্যাগ্রাভেশন হলে কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা কঠিন। এই জন্য বেটার হলো পারলে আপনি 50 মিলিসিমেল পটেন্সি ব্যবহার করবেন, আর সেন্টাসিমেল পটেন্সি যদি বাদ দিয়ে ব্যবহারই করেন তাহলে অবশ্যই পানিতে গুলে দিবেন এবং অল্প মাত্রায় দিবেন। মানে পানি গুলে পুরাটাতে দিবেন না, এর থেকে জাস্ট একটা অংশ তার মুখের মাঝে দিবেন, তাইলেও অ্যাগ্রাভেশন হলে আপনি কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা হলো আমার অ্যাডভাইস আপনার প্রতি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। স্যার আমাদের মধ্যে ডক্টর শিবির আহমেদ স্যার আছেন। স্যার আমাদের আজকের আলোচনার উপরে আপনি কোনো কমপ্লিমেন্ট করবেন কি? হ্যাঁ, ডক্টর শিবলি, ইয়েস। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আসলে আমাদের তো গুরুর অভাব সব জায়গায়, অ্যালোপ্যাথিক বলেন, হোমিওপ্যাথিক বলেন। তো এই ফারুক ভাই, আপনি যে আসলেই আপনি ভারতীয় গুরুর কথা বলছেন, কিন্তু আপনি তো একজন অনেক বড় মাপের গুরু। বাংলাদেশ, ভারত বলেন, পাকিস্তান বলেন, আমি তো বলি বিশ্ব পরিমণ্ডলে যে আপনি একজন অনেক বড় গুরু। এবং আজকে শুধুমাত্র থিওরিটিক্যাল না, আপনি আপনার অভিজ্ঞতা প্রসূত আপনি যেটা শেয়ার করলেন আমাদের সবার সাথে, তো আমার খুব এখানে মানে দুঃখবোধ এবং কি বলি একটু কষ্ট হচ্ছিল যে অনেক আগে আর অল্প বয়সে যদি আপনার কাছে এগুলো আমি শুনতে পারতাম তাহলে অনেক কিছু হয়তো করতে পারতাম।
অনেক বড় মাপের একজন দক্ষ হোমিওপ্যাথ চিকিৎসক হতে পারতাম। আই লস্ট দ্যাট অপরচুনিটি, সেই সুযোগ আমার হয় নাই। তো আমি মনে করতেছি তুমি আমার পাশে নিয়মিত থাকতা। কিন্তু তারপরেও তো আমার তো কনসেন্ট্রেশন ছিল ওই যে মডার্ন মেডিসিন, আমাদের এলোপ্যাথিক এইটা। এনিওয়ে, আমি একজন টিচার হিসেবে এটাই বলবো যে আপনার এই লেকচারটা, যে যারা স্টুডেন্ট বা যারা তরুণ হোমিওপ্যাথ, নবীন যারা হোমিওপ্যাথ, তাদের জন্য এটা অত্যন্ত দেহে তাদের সেই বয়স আছে, তাদের সময় আছে, এবং আসলেই যদি ভালো আপনি যে কোনো বলেন, হোমিও বলেন, ইউনানি বলেন, এলোপ্যাথ বলেন, ভালো চিকিৎসক হতে হলে আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে, অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। এই যে আপনি বললেন 2 জন গুরু বা 3 জন আরো বেশি হলে ভালো হয়, এই যে মেন্টরশিপ, সাথে থেকে শেখা, এইটা তো এই সুযোগগুলা, যে যারা ইয়াং, আপনি কত কষ্ট করেছেন, আপনি চন্ডীপুর থেকে শুরু করে প্রেমদা বাবু, কৈচিলের, ব্রাহ্মণবাড়িয়া, কত কষ্ট করেছেন। তো এই যে জানা এবং শেখার ইচ্ছা, কষ্ট করেছেন বলেই আজকে আপনি এই জায়গায় পৌঁছাতে পেরেছেন আজকে। তো আমি অনুরোধ করব সবাইকে যে অ্যাটলিস্ট হোমিওপ্যাথি এটা অত্যন্ত ভালো একটা চিকিৎসা পদ্ধতি, এবং যেভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলেন, ড্রাগ রেজিস্ট্যান্স বলেন, এবং যেভাবে চিকিৎসা এত এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, চিকিৎসার নামে এত জালিয়াতি জুচ্চুরি হচ্ছে, তো সে জায়গায় হোমিওপ্যাথ একটা প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি, এবং এটার খুব যত দিন যাবে ভবিষ্যতে এটা কিন্তু আরো বৃদ্ধি পাবে। এটা আমি এক চির নিশ্চিত, আমি এটা বলছি উইথ অথরিটি, যে আগামী পৃথিবী, আগামী বিশ্ব হোমিওপ্যাথির জন্য একটা বিরাট সুযোগ, বিরাট অপরচুনিটি সৃষ্টি করবে। তো আমাদেরকে এই অপরচুনিটিটা গ্রহণ করা উচিত, এবং হোমিওপ্যাথ চিকিৎসকদেরকে আগামী বিশ্বের জন্য নিজেকে প্রস্তুত করে নেওয়া দরকার, এবং এজন্য আরো বেশি করে পড়াশোনা করা, অভিজ্ঞতা সঞ্চয় করা, এটা অত্যন্ত প্রয়োজন। এবং এই সুযোগটা কিন্তু, এই যে আপনি এই যে এই জানার ইচ্ছাটা আপনি কি করতেছেন, ইগনাইট করে দিচ্ছেন, প্রজ্বলিত করে দিচ্ছেন মনের ভিতরে। আমি স্থির নিশ্চিত ইয়াং হোমিওপ্যাথ যাদের শেখার ইচ্ছা আছে ওইখানে, ইভেন সিনিয়র যারাও, তারা কিন্তু অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে, এবং সবচেয়ে বড় কথা, আমরা বুঝতে পারবো এবং আমরা বুঝতে পারছি যে আসলে কত কম আমরা জানি। আমাদের জানার অনেক কিছু বাকি, অনেক কিছু আমাদেরকে জানতে হবে। তো আমি এখানে প্রপোজ করব, আপনি এটা করতেছেন, যেমন আমাদের অনেক আছে যে ফার্দার স্টাডিজ, তারপর হচ্ছে গিয়ে যে আমরা ওখানে অ্যাডভান্স স্টাডিজ, বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ হয়, 3 দিনের ওয়ার্কশপ, 2 দিনের, 5 দিনের ওয়ার্কশপ, স্পেসিফিক ডিজিজ, স্পেসিফিক বিষয়ের উপরে, এবং উইথ পেমেন্ট, যে আপনি টাকা দিবে, 15 জন পার্টিসিপেন্ট, 20 জন, 30 জন পার্টিসিপেন্ট। তো এইভাবে আপনাদের সমিতির পক্ষ থেকে, এই হোমিওপ্যাথিক সমিতির পক্ষ থেকে যদি আপনারা কেন্দ্রীয়ভাবে যে সারা বছর ব্যাপী 8 বছরের জন্য একটা প্রোগ্রাম করেন, বিশেষ বিশেষ, যে এটা 3 দিনের প্রোগ্রাম, লোকজন আসবে, শিখবে, যে অন্তত পক্ষে আপনি তো যে কিছু হোমিওপ্যাথ, দক্ষ হোমিওপ্যাথ তৈরি করতে পারবেন। এই যে আপনি দুঃখ করে বলেন বিদেশি সেমিনার কনফারেন্সে হয়, বাংলাদেশ থেকে কেউ কোনো পেপার প্রেজেন্ট করে না, কথা বলে না, তো কারণ তো সেইটাই, আমরা তো ওই লেভেলে যেতে পারি নাই। তো এই লেভেলে যেতে হলে ওই যে আপনি যে পদ্ধতি পড়াশোনা করতে হবে, অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে, এই চর্চাগুলা তো আমাদের মধ্যে নেই। তো এইটা কিভাবে করা যায়, এটা একটু চিন্তা করতে পারেন। 10 জন হোমিওপ্যাথ বের হোক না বাংলাদেশ থেকে, 15 জন হোমিওপ্যাথ বের হোক, সারা বাংলাদেশ থেকে তাদের কাছে লোকজন আসবে। হোমিওপ্যাথির মান ওইখানে আরো অনেক, এখানে হোমিওপ্যাথির যে মান সম্মান সেটা অনেকেই মানতেই চায় না, কিন্তু সেটা অটোমেটিক্যালি হোমিওপ্যাথি তার নিজের স্থান করে নিবে। হ্যাঁ, অটোমেটিক্যালি সে স্থান করে, আপনাকে এখানে জোর গলায় বলে আপনাকে এখানে যে আমাকে জায়গা দেন এটা বলতে হবে না, ইট উইল হ্যাপেন অটোমেটিক্যালি। তো আপনি হচ্ছেন বড় নিয়ামক। আমি যেটা বলি, আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটির জন্য আমাদের সবার উচিত, উই শুড মেক দ্য বেস্ট
ইউজ অফ ইউর এক্সপার্টাইজ টা করা উচিত। এবং আপনি তো ওইখানে মানসিকভাবে এত কষ্ট করেও এই যে ক্লাসগুলা নিচ্ছেন, আপনি তো সবাইকে শেখাতে চাচ্ছেন, দিতে চাচ্ছেন, বাংলাদেশের হোমিওপ্যাথি চিকিৎসার মান উন্নয়ন করতে চাচ্ছেন, চিকিৎসকদের ওইখানে তাদের যাতে আরো নৈপুণ্য বাড়ে সেটার জন্য আপনি কাজ করতেছেন। তো আমি দোয়া করি, আর আমি নিজের সাথে সাথে এইটাও মানে ওই যে বললাম আমার এই দুঃখটা কোনোদিন যাবে না যে আমি সুযোগটা পাই নাই। তো যাদের জন্য এই সুযোগটা এখনো আছে, দেখেন মেক দ্য বেস্ট ইউজ অফ ইট। আমি এটা অনুরোধ করবো সবাইকে। আর আপনি এইভাবে শুরু করতে পারেন, যে আপনারা এভাবে কোর্স শুরু করতে পারেন। আমার মনে হয় প্রচুর উৎসাহ আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো ধন্যবাদ। আমি অনেক লাভবান হয়েছি এই লেকচার থেকে, অনেক লাভবান হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ফারুক ভাই, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে শিববির আহমদ শিবলি, ধন্যবাদ তোমার সুন্দর বক্তব্যের জন্য। আসলে আসলে আমরা তো সদকায়ে জারিয়া হিসাবে এইসব লেকচার দিই। আমরা এখান থেকে কোনো লাভবান হতে চাই না। আমরা মনে করি যে আমরা কষ্ট করে মানুষের দরজায় দরজায় গিয়ে, দেশে বিদেশে গিয়ে হোমিওপ্যাথির যে রক্ত ভান্ডার আর আমরা সঞ্চয় করছি, এটা মারা যাওয়ার আগে আমার বয়স 70, আর কদিন বাঁচবো, এটা পরবর্তী প্রজন্মের কাছে এটা ট্রান্সফার করে দিয়ে যাওয়া। কিন্তু দেখো তুমি একটা দেখো এই লেকচারটা খেয়াল করো, এই ডক্টরটা খেয়াল করো, এই যে আজকে আমি যা বললাম এগুলো সবটা তো বইয়ের কথা না, তো আমরা ডাইরেক্ট আমাদের যারা পূর্বসূরি তাদের অভিজ্ঞতাটাকে তুলে ধরা হচ্ছে। কেন এখানে দেখো তুমি খুব বেশি আমাদের প্রেজেন্স পাবা না, কেন এই 70 জন হয়তো লোক হয়। আমি তো মনে করি লেকচার শোনার জন্য শত শত হওয়া উচিত ছিল। আমাদের দেশে হোমিওপ্যাথিক কলেজ থেকে, সরকারি হোমিওপ্যাথিক কলেজ আছে, আরো এরা যারা বিএইচএম এর ছাত্র যারা, এরা তো বেশি সংখ্যায় আসা উচিত ছিল। ওদের এগুলা শিক্ষা বহুত জরুরি। এবং আমি শিওর এরা তাদের কলেজে এই ধরনের নিশ্চয়ই হয়তো ভালো শিক্ষা হয়, আমি সমালোচনা করবো না, কিন্তু এই যে আমরাও যা দিচ্ছি এটা তাদের নেওয়া অত্যন্ত জরুরি ছিল, কিন্তু ওরা আসে না। ওরা আসে না, ওরা হয়তো এটা একটা প্রয়োজন মনে করেন। এটা আমার এক আক্ষেপ করি আমি, যে এটা কাদের জন্য দেবতারা নিতেই চায় না। তো আমরা দরজায় দরজায় গিয়ে শিখছি, হাতে পায়ে ধরে শিখছি, কিন্তু আমরা দিতে চাই তখন নেওয়ার লোক নেই, কত যারা ভালো জানে না। আমার চেম্বারে বিএইচএম এর স্পার্স ডাক্তার আমার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু তাদের সমাজ শ্রদ্ধা রেখে বলছি, তারা যে জ্ঞান আমি দেখি, এই জ্ঞান তো নিয়ে চিকিৎসা করা যাবে না। বিএইচএম এর স্পার্স যে অত্যল্প জ্ঞান মেটেরিয়াল, রেপার্টরির, প্র্যাকটিস অফ মেডিসিনের, হোমিওপ্যাথিক ফিলোসফির প্রত্যেকটা সাবজেক্টে এই জ্ঞান এরা করবেটা কি? ওরা ভালো চিকিৎসক মানে চিকিৎসা দিতে পারবে না, আবার শিখতেও আসে না, ওরা শিখতেও আসে না। এই যে একটা অনীহা, এটা অত্যন্ত খারাপ আমাদের দেশের জন্য। আমরা দরজায় দরজায় গিয়ে শিখছি, আর এখন আমরা শিখাতে চাই, ও কেউ শিখতে আসে না। যাই হোক, আমি আশা করবো হয়তো আমাদের সম্পত্তির উদয় হবে এবং আরো লোক হয়তো নিজে স্বতঃপ্রণোদিত হয়ে এগুলা শিখতে আসবে, আমাদের ক্লাসে আসবে। আমি আনোয়ার পটেলের কাছে ছেড়ে দিচ্ছি। আমি ফারুক ভাই, আমি জাস্ট একটু শেয়ার করতে চাই, শেষ একটা কথা বলবো। আপনি কিন্তু স্বপ্ন দেখাচ্ছেন। এই যে আপনি আজকে লোকজন কেন এগুলা আগে পড়ে নাই, কেন কোয়ালিটি এত খারাপ, কেন এত কম জানে, কারণ সবাই দেখছে আগে যেটা যে অনেক কম পড়ে হোমিওপ্যাথি মানে আপনি এখানে অনেক কম পড়ে আপনি চিকিৎসা শুরু করে দিতে পারেন, আপনি টাকা পয়সা ইনকাম করতে পারেন অনেক কম পড়ে, এখানে কষ্ট অনেক কম। এইটা একটা কিন্তু ধারণা ছিল এবং অনেকেই এইটা মনে মনে ধারণ করে। তো আপনি কিন্তু এই যে আপনার এই লেকচারের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে আপনি কিন্তু সবাইকে স্বপ্ন দেখাচ্ছেন, না যেটা তোমরা জানো, যেটা করতেছো, দিস ইজ নট রাইট। এইটা অনেক বড় বিশাল জিনিস, এবং তুমি যদি সেই বিশাল মানুষ হতে চাও, সেই বিশাল চিকিৎসক হতে চাও, তাহলে তোমাকে এরকম হতে হবে। 5 জন হোমিওপ্যাথ, 10 জন, আপনার এখানে তো 70-80 জন এইখানে অডিয়েন্স আছে, এইখানে 100-200 অডিয়েন্সের যে ওই 70-80 জন, এখান থেকে যদি 20-30 জনে বের হয়ে যায়, এটাই এনাফ। এরা আর ওইখানে 20-30 করে করে ওইখানে আপনার ইনশাল্লাহ কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়ে যাবে। আমি আশাবাদী। কারা আসলো না আসলো ওটা ওরা নিজেরা
দে আর লুজার। হ্যাঁ, কাজেই ওটা চিন্তা না করে ওই যে যারা আসতেছে অ্যাটেন্ড করতেছে আপনাকে প্রশ্ন করতেছে, আমি আশাবাদী ইনশাল্লাহ দে ক্যান ক্যারি অন। কিছুটা হলে আপনার মিশন ওইখানে ইনশাল্লাহ এটা সাকসেসফুল হবে। আই ওকে, থ্যাংক উইশ ইউ। অল দ্য বেস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ ফারুক ভাই। আমি আর একটু অ্যাড করি, আমাদের বাংলাদেশে আমার পরিচিত আমার বন্ধু ওনারা 5 জন পিএইচডি হোল্ডার আছেন, পিএইচডি হোল্ডার এবং ইউনিভার্সিটির প্রফেসর এবং ডিএইচএমএস, পিএইচডি ডিএইচএমএস, এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি এর মধ্যে ধরেন আমার জানা মতে 2 জন খুব ভালো হোমিওপ্যাথ, আবার সবাই কিন্তু না। যেমন একজন পিএইচডি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি পড়ছেন, উনি একদম বিএসসি অনার্স, এমএসসি, এমফিল, পিএইচডি এন্ড ডিএইচএমএস। উনি ওনার ওয়াইফের ফাইব্রয়েডের চিকিৎসা দিচ্ছেন প্রত্যেকটা ওষুধ সিএম পটেন্সিতে, ক্যালকিরেকার সিএম, ক্যালকিরেকা ফ্লোর সিএম, টুজা সিএম। আমি বললাম যে উনি আমার একটু বড়, আমার সেটা 2 বছরের বড়। আমি বললাম যে আপনি হোমিওপ্যাথি শিখলেন করতে গিয়ে আপনি, রাইট, এটাই কথা। এই ধরে ধরে এটা দেন ইলিশনাল কেস, এটা হলো ফাইব্রয়েড, এখানে পটেন্সি হবে কম, উনি দিচ্ছে সিএম। কেন দিচ্ছেন? সিএম একবারে দেই শেষ করে একেবারে ওয়ান শট। এই যে আমি আজকে যে লেকচারটা দিলাম অল্প করে, পটেন্সি এইটাটুকু, এই কথাটুকু জানা খুব জরুরি প্রত্যেক হোমিওপ্যাথির জন্য। এই কথাটুকু আমরা শিখেছি অনেকের কাছ থেকে, অনেক কষ্ট করে এই জায়গাটুকু শিখেছি। আমিও তো শিখলাম আজকে, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। সিএম ক্যালকিরেকার সিএম সিএম দিচ্ছেন কেন? আরে এটা একদম মানে শেষ করে দেবে ওনাকে আর কি, বুকের কিছু হয় নাই। এই জন্য দেখো আমরা সামান্য পটেন্সিটাও কত সিলেক্ট করবে এটা আমরা জানি না, কতগুলো শিখতে আসে না লোকজন। যাই হোক, আমি তোমার আশাই পোষণ করবো যে লোকজনের চেতনা হবে এবং ইনশাআল্লাহ হয়ে যাবে। আমরা স্যার এই ডিসকাশনটা যদি স্যার আমরা ঘন্টার পর ঘন্টাও করি, আমার মনে হয় যে আমাদের আক্ষেপ গুলো শেষ হওয়ার নয়। এবং লাইভ শেষ হলে আমরা প্রায়শই আলোচনার পরেও স্যার আবার ফোন দেন, আমিও খুব আক্ষেপ করে অনেক কিছু ভুলি, স্যারও বলেন। তো সর্বশেষ কথা হচ্ছে যে আল্লাহ, আমি সবসময় দোয়া করি আল্লাহ আমাদের স্যারকে যেন দীর্ঘায়ু দান করেন, এবং আমরা যেন এই খুব অল্প সংখ্যক হলেও, আমাদের কোয়ান্টিটি খুব বেশি না হলেও যেন এগিয়ে থাকি, সেই জায়গাটাই আমরা চেষ্টা করতেছি। সর্বশেষ আমি একটু আমাদের দেবাশিস রানা স্যার আছেন, তার কাছ থেকে একেবারে সংক্ষেপে, আমরা অনেক সময় ব্যয় করে ফেলেছি, একদম সংক্ষেপে একটু কমপ্লিমেন্ট চাই। ডক্টর দেবাশিস রানা স্যার, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, মাইকটা আনমিউট করে যদি একটু কমপ্লিমেন্ট করতেন। জি, ধন্যবাদ সবাইকে। আজকে অনেক সময় ধরে, বেশ দীর্ঘ সময় ধরে আলোচনা হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এবং প্রতি সময় আমি আমার যে ইমপারফেকশন রয়েছে সেটাই আমি আসলে দেখার চেষ্টা করি, যে কি জানি না, কতটা জানি না। এই না জানার পরিমাণটাই সব থেকে বেশি। আর এই আগ্রহ নিয়েই কিন্তু আমি এই ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করি। তার সঙ্গে সঙ্গে এই কষ্টটা অনুভব করি, যে কষ্টটা একটু আগে আলোচিত হলো, যে ক্লাসে আরো প্রচুর সংখ্যক, বিশেষ করে যারা স্যার রয়েছেন, বিশেষ করে যারা খুব আগ্রহী তরুণ মেধাবী স্টুডেন্ট রয়েছেন, তাদেরই অত্যন্ত আগ্রহ ভরে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত এবং শেখা উচিত, সেইটা কিন্তু পরিলক্ষিত হয় না। তবু আজকে আমরা দেখলাম 75 পর্যন্ত পার্টিসিপেন্ট ছিলেন, সেটা আশাব্যঞ্জক বিষয়। ধীরে ধীরে সংখ্যা বাড়ছে আমরা বলে মনে করি, এবং আস্তে আস্তে এটা বাড়বে, এটা স্বাভাবিক। আর যে জিনিসটি বলতে চাই সেটা হচ্ছে এই যে সেন্টিসিমেল 50 মিলিসিমেলের যে বিষয়, এখনো তো দ্বন্দ্ব শেষ হয়নি, কিন্তু মহাত্মা হানিম্যান সেন্টিসিমেলটাই কিন্তু বাতিল করে দিয়েছিলেন, সেন্টিসিমেলটাকে তিনি রাখেননি। তাহলে ওই 6 এডিশনে তিনি এই ব্যবস্থাটা করতেন না। এটা
যে সমস্যাগুলো হয়েছিল ওষুধের প্রয়োগের ক্ষেত্রে, যে বারে বারে প্রয়োগ করা যায় না এবং এত ক্ষুদ্র করা যায় না যে অ্যাগ্রাভেশন হবে না, এই সমস্যাটাকে নিরসনের জন্য তিনি গভীর গবেষণার মাধ্যমে এই তিনি উদ্ভাবন করেন এবং সেটা 6th এডিশনে তিনি প্রকাশ করেন। কিন্তু এই গ্রন্থটা প্রকাশিত হতে তো বহু সময় লেগে গেছে, তার মাঝে আরো বড় বড় ডাক্তার হয়ে গেছেন, হেরিং বলেন, কেন্ট বলেন, ন্যাশ ট্যাশ সমস্ত ডাক্তার হয়ে গেছেন, তারা সবাই কোনো সন্ধান পায়নি এই 6th এডিশনের। সেই কারণে ওটার কোনো প্রচার প্রসার সেইভাবে হয়নি। কিন্তু যে বিষয়টি যে সমাধান হয়ে গেল, তারপরেও কিন্তু আঁকড়ে ধরে রয়েছি আমরা সেন্টিসেমিল। একটা ঘটনা মনে পড়ে যায়, আমি 84-এ ডিএসএমএস কমপ্লিট করেছি, তখন আমাদের পত্রিকা, কলেজ পত্রিকা বেরিয়েছিল, ওই পত্রিকাতে আমি একটা লেখা দিয়েছিলাম, একটা ইংরেজি কবিতা হ্যানিম্যান সম্পর্কিত। কিন্তু আমার এক ফ্রেন্ড বলেছিল যে দাদা আমাকে একটা প্রবন্ধ লিখে দেন ওই ইসের জন্য, পত্রিকার জন্য। আমি লিখেছিলাম বাতিলকৃত শততমিক প্রথা এখনো হোমিওপ্যাথিতে কেন। যখন এটা প্রকাশিত হলো, আমাদের প্রাক্তন প্রিন্সিপাল, উনি এখন আর আমাদের মাঝে নেই, আমি শ্রদ্ধা রেখেই বলছি, ওই পত্রিকাটা সঙ্গে সঙ্গে তিনি একেবারে হাতে পাওয়ার সঙ্গে এটা কি, সেই পত্রিকা একেবারে বন্ধ করে দিলেন যে এটা প্রকাশ করা যাবে না। এইটা কেন? অর্থাৎ তিনি 50 মিলিসিমেল ব্যবহার করেন না, ব্যবহার করেন সেন্টিসিমেল। কিন্তু আমার হাতে তখন চলে আসছে চণ্ডীপদ বাবুর বিখ্যাত গ্রন্থ হোমিওপ্যাথির উদ্ভব বিকাশ ও সংকট। আর তখনই আমার এই দৃষ্টি খুলে গেছে। তখন আমি 4th ইয়ারে, ফাইনাল ইয়ারে ছাত্র। এই যে যে জায়গাটা যেটা বহু আগে সমাধান হ্যানিম্যান করে গেছেন, আমরা কিন্তু এখনো সেটা আঁকড়ে ধরে রয়েছি। এইটা যত আমরা এই দ্রুত হ্যানিম্যানের নিকটবর্তী হব, তার নির্দেশনা মেনে চলবো, আরোগ্য নিকটবর্তী হবে। আগস্ট বায়ার বলেছিলেন আমরা হ্যানিম্যানের যতটা কাছাকাছি, আরোগ্যেরও ততটা কাছাকাছি। হ্যানিম্যানের নিকটবর্তী মানে হ্যানিম্যান যে উপদেশ দিয়েছিলেন, যেভাবে করতে বলেছেন, সেইটাই কিন্তু আলোচিত হচ্ছে আজকে এই ক্লাসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসে। তা আমার বিশেষ অনুরোধ সবাইকে, আমরা যেন আরো খুব আগ্রহ ভরে এই ক্লাসে অংশগ্রহণ করি এবং আরো যারা আমার ফ্রেন্ড রয়েছেন তাদেরকে উৎসাহিত করি এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমাদের যে উইকলি ক্লাস হয়, আজকে বুধবার আমাদের উইকলি ক্লাস হয়, আমি আমার ফ্রেন্ডসদের সবাইকে বলি যে এই বক্তব্য শোনার জন্য। আর একটি ভুল ধারণা যেটা না বললেই নয়, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলি, আমি সেগালস মেথড করি এবং মূলত বেশি অংশ করি হচ্ছে দ্যাট ইজ রেপার্টরি পরে আমাদের ওষুধ নির্বাচনের জায়গাটায়। কিন্তু মারাত্মক ভুল ধারণা হচ্ছে কেন আমরা এই ম্যাটারমেটিকা পড়ি না। ম্যাটারমেটিকা পড়া অত্যন্ত জরুরি, কেন বহু কিছু আসেনি এই রেপার্টরিতে, এত প্রচুর পরিমাণে তথ্য রয়েছে যা রেপার্টরিতে রুব্রিকই হয়নি। সেই কারণে এই তথ্যগুলো জানার জন্য আমরা যেন এই আমাদের অজ্ঞতা তুলে প্রদর্শন করি না যে আমাদের রেপার্টরি ইস্যু দেখতে হবে, ম্যাথমেটিকার কোনো আবশ্যকতা নেই। ম্যাথমেটিকা ফার্স্ট, কেননা ম্যাথমেটিকার জিনিসই তুলে ধরা হয়েছে রেপার্টরিতে, এক জায়গাটা আনা হয়েছে যে এই সিমটমে কত কত ওষুধ রয়েছে আর কোন কোন অবস্থাতে রয়েছে, গ্রেডে রয়েছে, সেইটা জানিয়ে দিচ্ছে আমাদেরকে। কিন্তু তার সোর্স হচ্ছে ম্যাথমেটিকা, ক্লিনিক্যাল অবজারভেশনে যেগুলো চলে আসছে। সেই জন্য কোনো কিছু উপেক্ষা নয়, কোনো কিছু মানে অশ্রদ্ধেয় নয় আর মূল্যহীন নয়। সেইগুলো যার যে যতটুকু মূল্য রয়েছে যথাযথ সেইভাবে আমাদেরকে অংশগ্রহণ করা উচিত, পড়া উচিত, অধিগত করা উচিত। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু অনেক রাত হয়ে গেছে আজকে, 11:24। সবাইকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রিকোয়েস্ট আমাদের সাথে লম্বা সময় ধরে উপস্থিত থেকে এবং এই বয়সেও স্যারদেরকে দেখে আমাদের আসলে শেখা উচিত। আমরা যারা বয়সে তরুণ, আমার মনে হয় যে তাদেরকে দেখে আমাদের শেখা উচিত যে জানার আগ্রহটা এবং কিভাবে আসলে জানার জন্য থাকতে হয়, জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য সময় দিতে হয়, এই বিষয়গুলো আমাদের তরুণদের জানা উচিত। সাথে সাথে আমি
একেবারেই নিজে থেকেই বলবো, আমাদের স্যারকেও বিষয়টা আমাদের পরিষদের মিটিং এ একটু উত্থাপন করার জন্য বলবো, একটু আত্মসমালোচনাই করব যে আমাদের পরিষদেরও যারা আছে, আমার মনে হয় যে পূর্ণাঙ্গ বডিটা এখানে যদি উপস্থিত থাকতো তাহলে ক্লাসের কলেবরটা আরো বড় হতো, আমরা সবাইকে জায়গা হতে দিতে পারতাম না। এবং যেই উদ্দেশ্যে আমরা আসলে ফেসবুকেও আমাদের যেই ক্লাসটাকে ট্রান্সমিশন করি, যে আমরা যদি 100-র বেশি হয়ে যায় হয়তো জায়গা দিতে পারবো না, আমাদের ফেসবুকে যেন লাইভে অন্তত তারা কানেক্টেড থাকতে পারে সেই ব্যবস্থাও আছে। তাছাড়া ক্লাসটা ওখানে থাকলে রিপিটেডলি পরে দেখা যায়। তো এই জায়গাটা আমরা যে কষ্টটা করছি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই যা যা দান করবেন। এবং স্যার যেটা বলছেন, সদকায়ে জারিয়া থেকে আমরা কেউই বঞ্চিত হব না। এবং আমাদের এই লাইভ ক্লাসটি যেটা ফেসবুকে আছে সেটাকে সবাই মিলে যদি একটু শেয়ার করি, টাইমলাইনে রেখে দেই, বা আপনার দ্বারা আরেকজন শুনতে পারলো, সেখানে হয়তো সেও যদি জ্ঞানে সমৃদ্ধ হয়, নিশ্চয়ই আপনি তার দোয়া পাবেন। আমার মনে হয় স্যার বেলা রাত হয়ে গেছে, যদি আর কোনো মেসেজ না থাকে আমরা আজকের মতো এখানে শেষ করতে পারি। সকলের জন্য সুস্থতা কামনা করছি। জি, আপনার মেসেজটা দেখেছি, আপনাকে উত্তরটা দেব, অসুবিধা নেই। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে কাটাবেন আপনাদের জীবনের প্রতিটি মুহূর্ত, এই দোয়া কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।